শুভ সন্ধ্যা। বিস্তার আয়োজিত সাহিত্য লাভের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৪৬তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই পর্বের অতিথি সমকালীন বাংলাদেশের সাহিত্যের একজন অত্যন্ত সক্রিয়, শক্তিমান, নন্দিত ব্যক্তিত্ব, একজন সত্যিকার অর্থে একজন বহুমাত্রিক লেখক শাহাদুজ্জামান। শাহাদুজ্জামান তার বিদ্যায়তনিক পড়াশোনা করেছেন একটি আধা সামরিক বিদ্যালয়ে, মির্জাপুর ক্যাডেট কলেজে। তারপরে পড়াশোনা তার চিকিৎসা বিজ্ঞানে চট্টগ্রাম মেডিকেল কলেজে। কিন্তু তিনি ঠিক চিকিৎসা শাস্ত্র যাকে বলে চর্চা করা, হাতে কলমে, সেই পথে পা বাড়াননি। তিনি এরপর চলে যান একটি উন্নয়ন সংস্থা, ব্র্যাক, বাংলাদেশের একটি অত্যন্ত মর্যাদাবান উন্নয়ন সংস্থা, তার অধীনে কাজ করেন বেশ কিছুদিন। পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে উচ্চশিক্ষা নেন এবং সবশেষে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ নেদারল্যান্ডস থেকে, সেটা হচ্ছে একটা চিকিৎসা নৃবিজ্ঞান, আমাদের জন্য একটা প্রায় নতুন বিষয়। সেই চিকিৎসা নৃবিজ্ঞানে তিনি আরো গবেষণা ইত্যাদি করে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং এক্ষেত্রে অন্তত মেডিকেল অ্যানথ্রোপোলজিতে তাকে অন্তত বাংলাদেশের যে অন্যতম পথিকৃৎ আমরা বলতেই পারি। কিন্তু লেখালেখি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি আগ্রহ তার ছাত্র জীবন থেকেই ছিল। সেটির প্রথম স্ফুরণ ঘটে সত্যিকার অর্থে কাগজে কলমে, স্ফুরণ ঘটে 1996 সালে তার একটি গল্প গ্রন্থ, কয়েকটি বিহ্বল গল্প প্রকাশের মাধ্যমে। এরপর প্রায় দুযুগ পেরিয়ে গেছে এবং এর মধ্যে তিনি আর কলম থামাননি। নানা বিষয়ে তিনি কাজ করেছেন, মূলত কথা সাহিত্যেই। তার গল্পকার হিসেবেই তার প্রধান পরিচয় এবং বেশ কিছু বই বেরিয়েছে তার গল্পের, এবং গল্পের ভাষা এবং ভঙ্গিতেও তিনি একটা নতুনত্ব এনেছেন আমাদের সমকালীন বাংলা সাহিত্যে। পাশাপাশি দুখানি জীবনী ভিত্তিক উপন্যাস লেখক, বেশ সুনাম কুড়িয়েছেন প্রাচের কর্নেল এবং একজন কমলা লেবু, খুবই খুবই জনপ্রিয় হয়েছে গ্রন্থ দুটি। এর বাইরে ব্যক্তিগত গদ্য তিনি লিখেছেন নানা বিষয়ে, শিল্প, সাহিত্য, সমাজ, রাজনীতি, মনস্তত্ত্ব, নানা বিষয় নিয়ে, এবং সেগুলোরও বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, বিচ্ছিন্ন গ্রন্থ, এবং একটি সবগুলো সংগৃহীত হয়ে একটি মজার, খুবই তাৎপর্যপূর্ণ গদ্য গ্রন্থ তার রয়েছে, কাগজের নৌকায় আগুনের নদী নামে। অনুবাদ করেছেন তিনি, বেশ বেশ কিছু অনুবাদ গ্রন্থ পেয়েছি, গল্পের অনুবাদ হয়েছে তার, যেমন ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য গল্প, ভাবনা, ভাষান্তর, সেগুলো মিলিয়ে একটা ভাষান্তর সমগ্রও বেরিয়েছে তার। লিখেছেন শিল্পকলা, বিশেষ করে চলচ্চিত্র বিষয়ে প্রচুর লিখেছেন এবং সেই নিয়েও তার একাধিক গ্রন্থ রয়েছে। লিখেছেন ভ্রমণ কাহিনী, তার আমস্টারডাম বাসের অভিজ্ঞতা নিয়ে আছে আমস্টারডাম ডায়েরি। লিখেছেন স্মৃতিকথা, খাকি চত্বরের খোয়ারি। সম্পাদনা করেছেন নাত্তরুজ্জামান ইলিয়াসের ডায়েরি এবং দেখা না দেখার চোখ নামে গ্রন্থ। সাক্ষাৎকারেও তিনি একটা বেশ নতুন ধারারই জন্ম দিয়েছেন, বেশ দীর্ঘ বিস্তৃত সাক্ষাৎকারের যে একটি ধরন তিনি চালু করেছেন আমাদের দেশে, এবং সেগুলো নিয়ে একটি গ্রন্থ কথা পরম্পরা বেশ বেশ জনপ্রিয় হয়েছে এবং এখনো সেটি পঠিত হয় এবং এখনো সেটি অনুসৃত হয় বিভিন্ন ক্ষেত্রেই। আর এর বাইরে তিনি চলচ্চিত্র নিয়ে হাতে কলমেও কাজ করেছেন, তার একাধিক গল্প নিয়ে চলচ্চিত্র হয়েছে, যার চিত্রনাট্য তিনি লিখেছেন, যার নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তার কিছু গল্প অনুদিত হয়ে প্রকাশিত হয়েছে ইব্রাহিম বক্সেস সার্কাস এন্ড আদার স্টোরিজ নামে। আর সবচেয়ে বড় কথা, তার যে পিএইচডি অভিসন্দর্ভটি, সেটি একটি অসাধারণ তাৎপর্যপূর্ণ গ্রন্থ হিসেবে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই আমাদের সাহিত্যে একটি স্থান করে নিয়েছে। একটি হাসপাতাল, একজন নৃবিজ্ঞানী ও কয়েকটি ভাঙাহার নামে। বর্তমানে তিনি প্রবাসী জীবনযাপন করছেন অনেকদিন ধরেই এবং যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্বাস্থ্য বিষয়ে তিনি শিক্ষকতা করেন। আজকে আমরা তার মধ্যে আমার একজন বর্ণাঢ্য বহুমাত্রিক লেখককে আমাদের মাঝখানে পেয়ে সত্যি আনন্দিত। আমি শুরুতেই তাকে ধন্যবাদ জানিয়ে বিস্তারের পক্ষ থেকে ডেকে নিচ্ছি আমাদের আজকের এই আন্তর্জাল মঞ্চে শাহাদুজ্জামান। ধন্যবাদ খোরশেদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং বেশ একটা বিশদ এক ধরনের পরিচিতি দিলেন আপনি, সেজন্য ধন্যবাদ আপনাকে। আর বিশেষ করে তো খুব ভালো লাগছে, আপনার সাথে অনেকদিন পর যোগাযোগ ঘটছে আমার। আমি মানে চট্টগ্রামে আমার সেই তারুণ্যের এক ধরনের উন্মাতাল সময়ে আমরা একসাথে অনেক কাজ করেছি, চলচ্চিত্র সংসদ একসাথে করেছি, এবং আমার খুব মনে আছে যে আমার যে প্রথম বইটির কথা বললেন, কয়েকটি বিহবল গল্প, এই বইটির প্রথম
যে দু একটি রিভিউ হয়েছিল, আপনি একটি রিভিউ লিখেছিলেন সংবাদে এবং চমৎকার একটি রিভিউ লিখেছিলেন। তো আবার অনেকদিন পর আর এই করোনার কালে এই ধরনের ভার্চুয়াল পৃথিবীতে আবার যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। আমার নিজেরও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা ধীরে ধীরে আমাদের আলোচনায় প্রবেশ করি। আমরা যেটা করে থাকি, শুরুতেই আসলে আমন্ত্রিত অতিথির সাহিত্য জীবনের একেবারে গোড়ার গল্পটা শুনে নিতে চাই, কারণ আমি লক্ষ্য করেছি এক একজনের জীবনে এক এক ভাবে এটা সূত্রপাতটি ঘটে। তো আপনার জীবনে কিভাবে সাহিত্যে ধরা দিয়েছিল, ভাষা, লেখালেখি, বাংলার প্রতি আগ্রহ, অনুরাগ কিভাবে জন্ম হয়েছিল, এবং কখন কোন মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে এটিও আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে আর কি? আপনার সাহিত্য জীবনে সেই সূচনা পর্বের গল্পটা একটু শুনতে চাইছি। আচ্ছা, এটা বলেছি বিভিন্ন জায়গায়, তারপরেও আবারও বলি। আমি এখন যেটা লক্ষ্য করি, আসলে আমার সাহিত্যের এই যুক্ততার বোধহয় একেবারে প্রধান আমি সূত্র যদি বলি, সেটা বলতে হবে আমার আব্বা। আমার পরিবার থেকেও বিশেষ করে আমার বাবা। আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু তার ভীষণ রকম সাহিত্যপ্রীতি ছিল এবং মানে বই তার নিত্য সঙ্গী ছিল। আমার একদম সেই শৈশব কৈশোর থেকে দেখে এসেছি যে আ মানে আব্বা অফিস থেকে ফিরে তার বই সবসময় তার সাথে আছে। আব্বা ঘুমাতে যেত বই পড়তে, পড়তে, এবং বই বলতে মূলত আব্বা খুব উপন্যাস পড়ত। এবং সেই সময়ে পশ্চিমবঙ্গের যে প্রধান লেখক যারা, এই বন্দ্যোপাধ্যায়, দীন বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতি, এদের সমস্ত উপন্যাসগুলো আমাদের বাসায় ছিল, আব্বা পড়তো। এছাড়াও যে সেই সময়ের গদ্য সাহিত্য, গল্প এবং বিশেষ করে উপন্যাস পশ্চিমবঙ্গের, তাদের সবার বই আ আ আ আব্বা সংগ্রহ করতেন এবং আমাদের বাসায় একটা বেশ ছোটখাটো ভালো একটা লাইব্রেরি ছিল। এবং বলা যায় যে ওই একদম কৈশোর থেকেই আমার এই বই এবং বিশেষ করে এই গদ্য এবং উপন্যাসের সঙ্গে যোগাযোগটা ঘটে আব্বার ওই বইয়ের সংগ্রহ ভেতর দিয়ে। আমি বই পড়তে শুরু করি এবং যেটা হয় যে এই যে সাহিত্যের ভেতরে অক্ষরের ভেতর দিয়ে যে একটা নতুন জীবন দেখতে পারা, যে অক্ষরের ভেতর দিয়ে একটা লাইফ কনস্ট্রাক্টেড হচ্ছে এবং আমি কিছু মানুষের জীবনকে দেখতে পাচ্ছি, যেটা আমার চারপাশের জীবন না, অন্য একটা পৃথিবী দেখতে পাচ্ছি। এই যে একটা অক্ষরের ভেতর দিয়ে একটা রহস্যময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ, এইটির একটা নেশা বোধহয় সেই কৈশোরেই তৈরি হয়ে যায়। এবং আ আ যেটা দেখেছি পরবর্তীতে আমার আব্বায়ের উৎসাহী বলা যায়। আমার মা, উনি যখন বিয়ে হয় তখন আম্মা আ ইন্টারমিডিয়েট পরীক্ষা, কলেজ পাস করেছিলেন। কিন্তু তারপর অনেকদিন পড়াশোনার গ্যাপ থাকে। তারপর আবার আমি যখন ইন্টারমিডিয়েট দিচ্ছি, আমার আম্মা আবার তখন পড়াশোনা শুরু করেন। উনি অনার্স এবং মাস্টার্স করেন এবং আব্বার অনুপ্রেরণায় বাংলা সাহিত্যে। তো ওই আম্মা যেহেতু মাস্টার্স আ অনার্স পড়ছে বাংলায়, তখন এই বাংলার রেফারেন্স বইগুলো বাসায় থাকতো। এক ধরনের ক্রিটিক্যাল অ্যানালাইটিক্যাল বইপত্রগুলো। তো ওগুলো তো আমি এই মানে আগে তো শুধু প্লেজার এর জন্য পড়তাম। কিন্তু তারপরে ধরেন মানে আ বঙ্কিমের সাহিত্যের পেছনের যে এনালাইসিস, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতির যে এনালাইসিস ইত্যাদি এনালাইটিক্যাল লেখাগুলো একটু পড়তে থাকলাম। তো এই করে মানে সাহিত্য বলা যেতে পারে যে আমার পরিবারের একটা অনুষঙ্গ হিসেবেই আমার জীবনে সবসময় ছিল। পরবর্তীতে যেটা হয়েছে ক্যাডেট কলেজে এসে আ মানে ওই আ আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমাদের বাংলা শিক্ষক ছিলেন রফিক কায়সার। উনি খুব মননশীল একজন প্রাবন্ধিক। সেই সময়ের কমল কুমারের উপরে ১ম বই লিখেছেন উনি। তো উনি আমাদের শিক্ষক হিসেবে আসলেন এবং উনি আমাদেরকে আমার ব্যক্তিগতভাবে সাহিত্যের একটা তো প্রস্তুতি ছিলই। উনি যেটা আমি দেখলাম যে উনি এই সাহিত্যকে আরো মানে ওয়ার্ল্ড লিটারেচার এর দিকে আমাদের একেবারে যুক্ত করলেন। কিভাবে মানে ফটিকের চরিত্রের সাথে আ চার্লস ডিকেন্সের ক্যারেক্টার গুলোর কি সম্পর্ক, বিশ্ব সাহিত্যের একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের কি সম্পর্ক, লেখার পেছনে যে একটা জীবন জিজ্ঞাসা থাকে, রাজনীতি থাকে ইত্যাদি আলাপগুলো উনার ভেতর দিয়ে, উনার মাধ্যমে বলা যেতে পারে যে আ আমার ভেতরে শুরু হয় একের চর্চা। তো এই থেকেই মানে সাহিত্য একটা আমার বলা যেতে পারে যে জীবনের একটু অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু সাহিত্যিক হব বা সাহিত্য চর্চা করব সেটা কোন সিদ্ধান্তের ব্যাপার না। এটা একটা ধারাবাহিক ঘটনার ভেতর দিয়ে হয়েছে আরকি। কিন্তু সেটা তার প্রথম স্ফুরণটা কিভাবে ঘটলো? কারণ এটা প্রকাশের ব্যাপার আসে না? কিভাবে একটা এমনি তার আচ্ছা, প্রকাশ না হয়ে গেল সেইটা যেটা সেই হয়েছে, পর্বটা। হ্যাঁ, সেটা যেটা হ্যাঁ। হয়েছে যে আমি
মানে আমাদের যেটা হয় যে আমি কিন্তু ক্যাডেট কলেজে থাকতে বা কলেজ স্কুলে থাকে না নানা রকম ম্যাগাজিন থাকে, দেয়াল পত্রিকা হতো আমাদের সময়, স্কুল ম্যাগাজিন থাকতো, আমি কোথাও কখনো লিখিনি, আমি লিখতাম না কিন্তু পড়তাম খুব। তো এখন চিন্তা করি কেন লিখতাম না, হয়তো হতে পারে যে মানে আমার খুব মানে যেসব লেখা পড়তাম টড়তাম তার পাশে নিজে লেখার যে চেষ্টা করিনি তা না, লিখেছি কিন্তু মনে হতো যে খুবই বালখিল্য, তো কোথাও ছাপানোর সাহস হতো না বা চিন্তাও করিনি। কিন্তু প্রথম ওই মেডিকেল কলেজে যখন আসবার পরে মেডিকেল কলেজে আবার দেখলাম যে আমি মানে মেডিকেলের মতো একটা এত মানে খুবই ডিমান্ডিং একটা বিষয় সেখানে পড়াশোনা করছি, কিন্তু সাহিত্য আমার মাথা থেকে তো যাচ্ছে না, সাহিত্যকে আর ছাড়তে পারছি না। তো ওটা আমার পেছনে পেছনে আছে আর কি। তো তারপরে যেটা হলো যে আমি ক্যাডেট কলেজে ছিলাম, সেখান থেকে ধরেন রাজনীতি ইত্যাদির থেকে তো ক্যাডেট কলেজ খুব রেজিমেন্টেড জীবন, সেখানে এগুলোর কোনো সম্পর্ক নেই। কিন্তু মেডিকেলে আসার পরে এটা একটা নতুন জগতের সাথে পরিচয় ঘটলো। তখন সেই সময় আমরা সামরিক শাসন ইত্যাদি মানে পলিটিক্স যে আমাদের জীবনের এত একটা অনিবার্য অংশ, সেটা এই ছাত্র জীবনে এসে টের পেলাম। তো ওই সূত্র ধরে রাজনীতিকে বুঝতে যেয়ে পড়াশোনা শুরু করা, কিন্তু আমার আমার মনে হয়েছে যে আমি তো আমার শিল্প এবং সাহিত্য আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। আবার রাজনীতিও খুব গুরুত্বপূর্ণ মনে হতো। তো এই দুটোর সম্পর্ক বোঝার চেষ্টা করতাম। যে এটা তখন পড়াশোনা করি এবং সেই সূত্র ধরে আমার মনে হলো যে কিছু, কিছু জিনিস আমার মানে যারা ঘনিষ্ঠ রাজনীতি করতেন তাদের সাথে তর্ক-বিতর্ক হতো। তো সেটা সূত্রে পড়তে যেয়ে আমার মনে হলো এদেরকে আমার এগুলো পড়ানো দরকার। তখন আমি এক ধরনের জাস্ট প্রয়োজনে আমি অনুবাদ শুরু করলাম। সেই সময় আ একটা একদম ওই মার্কসিস্ট এস্থেটিক্স, পলিটিক্স অ্যান্ড খুব সব জটিল বিষয় নিয়ে আমি অনুবাদ করা শুরু করলাম এবং তখন ওই আমরাই চিটাগাং এ একটা পত্রিকা ১ম আমার বেরিয়েছিল চর্যা বলে একটা ছোট লিটল ম্যাগাজিন। সেখানে আমার এই অনুবাদ বেরোতে থাকে। তারপরে আমরা কয়েকজন মিলে প্রসঙ্গ বলে একটা পত্রিকা করি। সেটাও একদমই প্রোজ বেসড আ পত্রিকা। এ এ এই সেই সময় আমার লেখাগুলো শুরু হয়। বুঝতে পেরেছি। হ্যাঁ। সেখান থেকে সূত্রপাত, এরপর তো তার একটা স্বাভাবিক নিজের একটা গতি তৈরি হয়ে যায়, যুগ হ্যাঁ, তৈরি হ্যাঁ। হয়ে যায়। কিন্তু তারপরে একটা থেকে গতিগুলো আরেকটা, হ্যাঁ, বদলেছে, নানা হ্যাঁ, দিকে গেছে। হ্যাঁ, সেটাই হ্যাঁ। আরকি, হ্যাঁ। আচ্ছা, হুম, হুম। আ একই রকম মানে বিচিত্র এবং বেশ বহুমাত্রিক জীবন হচ্ছে আপনার পেশাগত জীবনটাও আরকি। আমি খানিকটা ধরার চেষ্টা করেছি আমার সূচনা বক্তব্যে। কিন্তু আমি মনে করি এটা আরো জটিল এবং এটা আপনার জীবনের একটি লড়াইয়ের অংশ। আপনার নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, আ হুম, নিজের হুম। সঙ্গে নিজের এক ধরনের একটা অন্তর্গত সংগ্রাম, এবং সেখান থেকে এক পর্যায়ে দুটোর আবার একটা সমন্বয় সাধন করে পেশাকেও রাখা, পাশাপাশি যেন শিল্প সাহিত্যের প্রতি যে আপনার অনুরাগ এবং দায়বদ্ধতা সেটাকেও অব্যাহত রাখা। এই পর্বটা সম্পর্কে প্রথমত একটু বর্ণনামূলক, কখন কেন কিভাবে এত বাকবদল হলো এবং এরপরে কিভাবে আপনার বোঝাপড়াটা করলেন আরকি। সেটা হুম, সম্পর্কে একটু বলতে যদি। আচ্ছা। এ তো লম্বা যাত্রা। আমাদের বয়সও তো কম হয় নাই। খোরশেদ অনেক কিছু বলতে না, গেলে না, অনেক হ্যাঁ, সময় ব্যাপার। কথা কিন্তু সংক্ষেপে মূল বলা মূল যায়, জায়গা বলা থেকে। যায়। হ্যাঁ। হুম, হুম। সেইটা হচ্ছে এই যে মানে সত্যি যদি এটা হয়তো মানে একটু বেশি শোনাবে কিনা বা অতি বিনয় মনে হবে কিনা, সত্যিকার অর্থে আমি কখনোই ঠিক কিছু হতে চাই নাই। অনেকে থাকে না যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে কিংবা আমি এই ব্যারিস্টার হব ইত্যাদি হব। মানে ওরকম কোনো পরিকল্পনা ছিল না। যেটা ছিল যে জীবনে আমি দেখতাম ওই যেটা বললাম আমার বাবার একটা প্রভাব হয়তো আমার আছে। আমার বাবা এক ধরনের খুব বহুমাত্রিক মানুষ ছিলেন। ইঞ্জিনিয়ার কিন্তু তার সাহিত্য, খেলাধুলা করতেন। আ নানা বিষয়ে তার আগ্রহ ছিল, ছবি আঁকতেন। তো জীবন একটা যেন আনন্দের ব্যাপার এবং এই কোনো পেশা খুব গুরুত্বপূর্ণ কিনা এটা মনে হতো না। তো সেই জায়গা থেকে মানে এক ধরনের আনন্দের জন্যই আ মানে মনটা ছুটতো আরকি। তো কৌতূহল ছিল যে মানে একেকটা বিষয়ে মানে এবং ওই যে যেটা বললাম যে সাহিত্যের ভিতর দিয়ে একটা জীবনের যে একটা অ্যাবস্ট্রাক্ট রূপ এবং একটা আইডিয়ার পৃথিবী। এগুলোর ভিতরে ঢুকে যাওয়ার পরে যখন আমি ধরেন মেডিকেলে আসলাম, তখন সত্যের মুখোমুখি অনেকটা হতে হলো যে আ মানে পৃথিবী তো জীবন তো শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট না। এটার একটা বাস্তবতা আছে। আমাকে একটা জীবিকা নিতে হবে। তারপরে আমার জীবন রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে ইত্যাদি খুব বাস্তব রি ব্যাপারগুলো দিয়ে তাড়িত হতে থাকলাম। কিন্তু আবার এই যে শিল্প সাহিত্যের ইত্যাদির আনন্দগুলো সেগুলোর ভিতরেও খুব মানে এটা থেকেও আ নিজেকে সরাতে পারছিলাম না। আমার মনে আছে ওই যে বললাম যে সে সময় খুব বেশ তাত্ত্বিক বইপত্রগুলো পড়তাম।
এই দ্বন্দ্ব বোঝার জন্য সেই সময় মানে যারা আপনি জানবেন সেই সময় খুব একটা বিখ্যাত বই ছিল ইলিউশন অ্যান্ড রিয়েলিটি, কডওয়েলের। তো আমি নিজে একটা থাকি ইলুসিভ ওয়ার্ল্ডে, আবার দেখি যে বাস্তবতা খুব জরুরি, এই দুটার সম্পর্ক বোঝার চেষ্টা করতাম তখন খুব। কিন্তু ওই যে আহ, আপনি তখন দেখেছেন আমাকে কিছুটা, আমি মেডিকেল কলেজে তো মানে মূলত মেডিকেলের চেয়ে ব্যস্ত থাকতাম নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে। আমি চিটাগাং ফিল্ম সোসাইটির দায়িত্বে ছিলাম, এক সময় নাটকের দলের সাথে ছিলাম, আবৃত্তি করতাম, গান বাজনা করতাম, এর ভেতরেই থাকতাম আর কি। তো তখন মূল ব্যাপারটা ছিল যে ভেতর থেকে একটা তাড়না ছিল এগুলোর ভেতরে যুক্ত থাকার। তো খুব দ্বন্দ্ব গেছে সেটা নিয়ে। আমার মনে আছে আমার বন্ধু আমাকে বলছে যে তো তুই তো মানে তোর এগুলো বিলাসিতা করা তোর সাজে, আমাদের তো সাজে না, মেডিকেলে পড়িস, পড়ে এইসব গান বাজনা কি কি সব কবিতা টবিতা ইত্যাদি নিয়ে আছিস, পত্রিকা বের করিস। কিন্তু আমি এটাও বুঝতাম যে না, এটা আমার বিলাসিতার বিষয় না, আমিও জানি আমি আমার বাবার বড় ছেলে, আমার একটা দায়িত্ব আছে, করতে হবে। কিন্তু এটা এটা একটা কল ফ্রম সামওয়্যার, এটা হয়তো মানে এটা ওই যে খেয়াল পোকা থাকে না, আমি বুঝতাম যে আমি চাইছি কিন্তু আমি এর বাইরে আসতে পারছি না। হ্যাঁ, আমাকে দুটোই খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে সমস্ত এই যে আগ্রহ কৌতূহল সবগুলোকে তালাবন্দি করে শুধুমাত্র একটা পেশার ভিতরে ঢুকে যাব, এই আমার মন সায় দিচ্ছিল না। তো এই নিয়ে পরিবারের সাথেও নানা রকম দ্বন্দ্ব হয়েছে, অনেক বেদনার দ্বন্দ্বের একটা পর্ব গেছে। তো তারপরে যেটা হলো যে হ্যাঁ মানে আমার বাবাও খুব ইয়ে করলেন যে তুমি যা ইচ্ছা করো কিন্তু তোমার ডিগ্রিটা নেওয়া উচিত। তো তারপরে আমি আবার পড়াশোনা ছেদ পড়লো আমার মেডিকেলে। তারপরে আবার ব্যাক করলাম, মেডিকেলে পড়াশোনা করলাম। কিন্তু করে আমার ঠিক টিপিক্যাল আমাদের যে দেশে ডাক্তারের যে ছবি, একটা চেম্বারে বসা, নিয়মিত ডাক্তারি করা, এইটাও মন থেকে সায় দিচ্ছিল না যে আমি আমি মানে ওই জীবনে যদি চলে যাই আমার পক্ষে সম্ভব হবে না আমার এই সমস্ত কৌতূহলকে আহ জাগরুক রাখা। তো সেই জন্য একটা মাঝে মাঝে খুঁজে পেলাম যে একটা যেহেতু পাবলিক হেলথে সরাসরি ইয়ে করতে হয় না, রোগী দেখার দায়িত্বটা অন্যরকম, এখানে মোর একটা আর জনগণের সাথে সম্পর্ক রাখা, তো একটা জব পেয়ে গেলাম ব্র্যাকের। তাও সেই গ্রামে, তখন যাবো কি যাবো না, আমি তো মানে শহরেই বেড়ে ওঠা, অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে গেলাম। কিন্তু ওই আমি যখন গ্রামে কাজ করতে গেলাম সেটা আমার জন্য একটা বিরাট আই ওপেনিং ব্যাপার ছিল আর কি। মানে এতদিন তো যেটা বলছিলাম একটা অ্যাবস্ট্রাক্ট পৃথিবীর মধ্যে ছিলাম, সাহিত্যের আড্ডা দিতাম, তর্ক বিতর্ক করছি নানা রকম তাত্ত্বিক বিষয়ে, ফিল্ম দেখছি, আহ, কিন্তু বাংলাদেশের একেবারে আমি প্রত্যন্ত গ্রামে ঘুরেছি, এবং গ্রামের মানুষের জীবনের যে জঙ্গমতা, এবং ধরেন একই সাথে শক্তি এবং দুর্বলতা, দারিদ্র্য ইত্যাদি বয়ে পড়া এক জিনিস আর দেখা এক জিনিস, এই আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল আর কি। তো এটা আমার সমস্ত ভাবনাকেই বদলে দেয় যে মানে জীবন আসলে মানে এই দেশটাকে তখন নতুন করে ভাবতে শুরু করি আমি। মানুষের ভেতরে যে মানে অসাধারণ ক্ষমতা, আমি আমি দেখেছি যে সাধারণ এই কৃষকের সাথে তো এইভাবে কথা বলার সুযোগ হয়নি। গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, বেশ শহুরে আত্মীয় স্বজন এসেছে এরকম ভাবে, কিন্তু তখন আমি কাজের সূত্রে একেবারে ধরেন ওই মানে মাঠে ঘাটে গ্রামের ভেতরে বাড়িতে বসে রাতে থাকতে হয়েছে। তো এই জীবন একেবারে একটা ভিন্ন জীবন, তাদের যে উইজডম, মুগ্ধ হয়েছে আমি আর কি। একটা একটা যে আমি ধানের নাম চিনি না, মাছের নাম জানি না, এবং তার যে আমি দেখছি তার যে উইট এবং জ্ঞান, আহ, আমার এখনো মনে আছে আমি যখন ওই যে, এবং বিচিত্র অভিজ্ঞতা হয় আমার 91 এর যে বিশাল আমি আমি ঘূর্ণিঝড় হয়। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু হুম। আমাদেরকে এগোতে হবে, সামনে যেতে হবে। আচ্ছা। আমি জানি এটা একটা বিশাল একটা প্রসঙ্গ, তবু আমরা আন্দাজ করতে হুম হুম। পারছি যে এই গ্রামের অভিজ্ঞতা, মানুষের কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা, সেটা আপনাকে একটা অভিমুখ ঠিক করে দিয়েছে এবং সেই অভিমুখই আপনাকে নিয়ে গেছে সেটা এবং ঠিক, সে এবং হ্যাঁ তখনই আমি হ্যাঁ একটু হ্যাঁ জাস্ট বলে নেই যে হুম ওই যে আমি গল্পে আসলাম হুম মূলত, হুম আমি প্রবন্ধের জগৎ থেকে গল্পে আসলাম আমার সেই হুম গ্রামের সেইটাই অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে বলা পেরেছি। যেতে পারে আর কি। এবং সেটা আপনার আপনার অনেকগুলো গল্পের ভিতরে দেখা যায়, এমন এমন সব হ্যাঁ অভিজ্ঞতার বর্ণনা আপনি করেছেন, এটা সেটা নিজে ওটার ভিতর দিয়ে না গেলে ঠিক কল্পনা করে ফিকশনাইজ করে হ্যাঁ এগুলো পাওয়া হ্যাঁ সম্ভব হ্যাঁ হতো হ্যাঁ না আর হ্যাঁ, কি। সেটা ঠিক সেটা আচ্ছা, ঠিক। এবং আমরা পরে আসবো আপনার অন্যান্য বিষয়ের নৃতত্ব ইত্যাদি বিষয়ে আসবো, কিন্তু আমরা এগোই আমাদের পরবর্তী প্রসঙ্গটা হচ্ছে একেবারে বইগুলো নিয়ে, আপনার লেখালেখিগুলো নিয়ে। হুম সেখানেও হুম তো বহু বৈচিত্র্য, আপনার একেবারে রেনেসাঁস ব্যক্তিত্ব বলতে যা বুঝি আমরা তারই একটা হুম ছোটখাটো প্রতিমূর্তি আপনাদের লক্ষ্য করেছি।
আমি কোনো বিয়ে খুঁজে না পেয়ে আপনাকে শেষ পর্যন্ত বহুমাত্রিক লেখক হিসেবেই তুলে ধরেছি। হ্যাঁ, না তো সেটা এর ঠিক আছে, হ্যাঁ, এর ধন্যবাদ। মধ্যে আপনার বিবেচনাতে আর কি, যে এই যে এক পর্ব থেকে আরেকটাতে যাওয়া, একটা থেকে আরেকটাতে, এই যাত্রাটাকেও যদি খানিকটা একটু আমাদের সামনে হুম। একটু মানে তুলে ধরতে পারেন, এবং পাশাপাশি আচ্ছা। গুরুত্বপূর্ণ কাজগুলো কোনটাকে লিখে হুম, আপনার কতখানি সন্তুষ্টি হয়েছে, বা আপনি নিজে কিভাবে দেখেন, আপনার কাজগুলো সম্পর্কে একটা সারমর্ম যদি সারাংশ আমাদের পাঠকদের আচ্ছা, জন্য, দর্শকদের জন্য তুলে আচ্ছা। ধরতেন। না খোরশেদ, যেটা আবারও আমি বলব যে আসলে আমি ঠিক যেমন অনেকে থাকে না যে ঠিক আছে, মানে যখন সাহিত্য করা শুরু করে তারা মানে একটা বিশেষ জনরাতে কাজ করতে চায়। আমি কবি হতে চাই, আমি প্রাবন্ধিক হতে চাই, অনুবাদক হতে চাই, গল্পকার হতে চাই। আমি কিন্তু ঠিক সেই প্রক্রিয়ায় যাইনি। আমার মানে মূল মানে প্রেরণাটা ছিল, আমি যেটা সবসময় বলি, এক ধরনের কৌতূহল জিজ্ঞাসা। আমি একেকটা পর্বে একেক ধরনের জিজ্ঞাসা দিয়ে তাড়িত হয়েছি। এবং সেগুলো মোকাবেলা আমার কাছে মনে হয়েছে সেগুলোর উত্তর বোঝা দরকার। আমার বুঝতে হবে বিষয়টা। আমি জীবনকে বুঝতে চেয়েছি। এবং যখন ওই যে বললাম শুরু করেছিলাম অনুবাদ দিয়ে, আমার মনে হয়েছে রাজনীতি এবং আ উম আ সাহিত্যে শিল্পর সম্পর্কটা কি এটা আমার বুঝতে হবে। এটা করতে যেয়ে আমি কিছু লেখা লিখেছি। তারপর যখন আমি নিজে ক্রিয়েটিভ কাজে, মানে মৌলিক কাজে শুরু করার চিন্তা ভাবনা করছি, তখন আমার মনে হলো যে যারা মৌলিক কাজ করেন তাদের প্রক্রিয়াটা কি? ক্রিয়েটিভ প্রসেসটা কি? এটা আমার একটু বোঝা দরকার। এবং আমার যারা প্রিয় লেখক, আমি তখন তাদের খুব, আপনি বলছিলেন যে আমি একদম নিংড়ানো একটু ভিন্ন ধরনের সাক্ষাৎকার নেয়া শুরু করি। তখন এই সুলতান, আ ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক থেকে শুরু করে আমার পছন্দের কিছু লেখকদের, এটা আমার জন্য তখন খুব প্রয়োজনীয় একটা ব্যাপার ছিল। তারপর আমি যেটা বললাম যে আমি যখন এই একটা জীবনের নতুন ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলাম, তখন আমার মনে হলো যে আমার নিজের কথাগুলো বলতে হবে। আমার নিজের গল্পগুলো বলতে হবে। অন্যের কথা, অন্যের সাক্ষাৎকার নিয়ে আর অনুবাদ করে আমি আমার নিজের গল্প বলতে পারছি না। তখন আমি গল্প লেখা শুরু করলাম। তো এ এ এই আবার যখন একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে আমি অনেক টুকরো, টুকরো অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই, ভাবনা দিয়ে তাড়িত হই, বুদ্বুদের মতো আসে। সেগুলো ঠিক গল্পেও আসে না, প্রবন্ধেও আসে না। আমি ছোট, ছোট কলাম লিখব। আমি পত্রিকায় কলাম লেখা শুরু করলাম। একটা সময় এসেছে আমি অনেকদিনের গল্প লিখতে পারছি না। তখন আমার মনে হলো যে আমার গল্প লিখতে হবে, পারছি না। কিন্তু তখন আমি আবার অনুবাদে ফিরে গেলাম। যে এক ধরনের রাইটার্স ব্লক কাটানোর জন্য। আমি আ যখন আমার গবেষণাটা করলাম, তখন আমি ওই গবেষণার পাঠ হিসাবে সেটাকে আমি আবার লিখলাম, আমার নৃবিজ্ঞানের গবেষণা। তারপরে এগুলো করতে, করতে এখন কিছু, কিছু, যেহেতু আমার রাজনীতির সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমার মনে হলো রাজনীতিটাকেও একটু কম্প্রিহেন্সিভ, বাংলাদেশের রাজনীতিকে বোঝা দরকার। তো সেই জায়গায় আমি একটা চরিত্র ধরে নিয়েছিলাম। সেটা যতটা না সেই চরিত্রে, যেমন আমি ক্র্যাচের কর্নেল লিখেছি, কর্নেল তাহেরের উপর ভিত্তি করে। কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য ছিল 69 থেকে 75 এ বাংলাদেশের সবচেয়ে মানে মেলোড্রামাটিক সময়টাকে বোঝার চেষ্টা করা। আবার একইভাবে আমি যখন গল্প লিখছি, আমি দেখছি আমাকে ঘুরে ফিরে জীবনানন্দ দাশ আমার ভিতরে, আমি সেই কৈশোর থেকে জীবনানন্দ দাশ পড়ি। তো আমার মনে হচ্ছে যে আমার নিজের ভাবনা চেতনার সাথে জীবনানন্দ দাশের একটা মানে একটা প্রভাবটা আমাকে এক ধরনের খুব এনগালফ করে আছে। তো এটা থেকে বেরোনো দরকার। সেটাও তখন আমার মনে হলো যে আমি তাকে নিয়ে একটা লিখে আমি তার থেকে বেরিয়ে আসবো। তো এইভাবে আ আ আপনি যদি বলেন যে, এবং আমার আ গুরুত্বপূর্ণ বলতে, আমি সত্যি কথা আমার জায়গায় আমি প্রতিটা লেখা আমার গুরুত্ব পূর্ণ আমার কাছে। কিন্তু পাঠকের কাছে আমি দেখেছি একেক ধরনের পাঠক, কেউ আছেন আমার শুধু আমার গল্প পড়েন। তারা আমার ক্র্যাচের কর্নেল পড়েনই না। এরকম অনেক পাঠক আমি পেয়েছি, তারা বলে আমি আপনার ওই বই পড়ি না। হ্যাঁ, আপনার গল্পে আবার একটা বেশ বড় অনুগত নিবেদিত করার শ্রেণী রয়ে গেছে, শুধু গল্পগুলাকে এনারা। এটা আছে। হ্যাঁ, হ্যাঁ। আবার আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ধরেন ওই যে ক্র্যাচের কর্নেল হচ্ছে আমার সবচেয়ে পঠিত বই আরকি, যদি আমি বলি যে তো বিক্রির দিক থেকে, বিক্রির দিক কিংবা থেকে, হ্যাঁ, হ্যাঁ। একজন কমলা লেবুর দিক থেকে সবচেয়ে বেশি পঠিত বই। আ আবার আবার ধরেন এই যে চিকিৎসা নৃবিজ্ঞানের যে বইটি, সেটি বেশ অনেকগুলো ইউনিভার্সিটির রেফারেন্স এটা বই, এবং রেফারেন্স তারা বই আমার সাথে রীতিমতো। পরিচয় হয়েছে, তারা জানেও না যে আমি গল্প লিখি। এরকম পাঠকও আছে। হ্যাঁ। তো আমার সেটাই। কাছে হুম, হুম। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু পরিচয়ের জায়গা নিয়ে আমি খুব বেশি হ্যাঁ, চিন্তিতও না তারপরেও আসলে। যদি ধরেন আপনি পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি থেকে কথা সাহিত্যিক হিসেবে পুরস্কার পেয়েছেন, না? হুম, কথা সাহিত্যে হুম, পুরস্কার দিয়েছে, হুম, এবং সেটা হুম। একটা বড় পরিচয়। তো এইটাকেও কি আপনি সামনেই রাখতে চান, বা ভবিষ্যতেও এই কথা সাহিত্যিক আরো আরো নতুন করে বড় আকারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপন্যাসে সেইটা ইত্যাদিতে যদি কাজ বলেন, করার পরিকল্পনা আছে হ্যাঁ। কিনা, সেটা অন্তত আমরা তো বুঝতে পারি আপনার কাছ থেকে।
রাইট, রাইট। সেটা যদি বলেন, হ্যাঁ, প্রথম যেমন একটা কথা নিশ্চিত করে বলা যায় যে আমি বহু কিছু করেছি কিন্তু আমি কবিতা লিখিনি। আমি কবি না কোনোভাবেই। হ্যাঁ, কিন্তু কবিতার ভয়ংকর পাঠক। পাঠক। হুম, তো আ কথা সাহিত্য আমার মানে প্রধান কাজের জায়গা এটা বলতে পারেন, এবং সেখানেই আমার মূল আ কাজের প্রধান জিনিসগুলি হচ্ছে গদ্য এবং কথা সাহিত্য, এবং ভবিষ্যতেও তাই থাকবে। হুম, ওকে, এটা ঠিক বলতে আছে। পারি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমরা একটা অন্তত পেলাম, দিক নির্দেশনা পেলাম। তো বাংলাদেশের যে সাহিত্য, এই ৫০ বছর হয়ে গেল আমরা উদযাপন করছি। একটা জায়গায় এসে তো দাঁড়িয়েছে, এবং আপনি এই যাত্রার আপনি একজন তো গুরুত্বপূর্ণ একজন অংশীদারও বটে আরকি। আবার আপনি বিশ্ব সাহিত্যেরও একজন প্রবল পাঠক, পর্যবেক্ষক এবং সমালোচক। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, আপনি আপনি আমাদের বাংলাদেশের সাহিত্যকে এই মুহূর্তে কোথায় স্থান দিবেন, এবং তার আহ, যাত্রাপথটা, তার অভিমুখটাকে কোথায় লক্ষ্য করছেন, এর ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন আর কি, একজন সমকালীন চর্চাকারী হিসেবে আপনার একটা হুম, নৈর্ব্যক্তিক নির্মোহ মূল্যায়নও পেতে চাইছেন। হুম। এই তুলনাটা একটু কঠিন হয়ে যায়। আপনিও তো নিশ্চয়ই স্বীকার করবেন যে আসলে যেহেতু মানে বিশ্ব সাহিত্যর সাথে তুলনা করার অনেকগুলো সংকট আছে। এক হচ্ছে যে মানে আমরা যেহেতু আমাদের অনুবাদ হয় না সেরকম ভালো। এখন এটা বিশ্ব সাহিত্যের সাথে ওরকম তুলনামূলক আলোচনা করা মুশকিল। কিন্তু আমি বলব যে মানে আমাদের বাংলা সাহিত্যে অসাধারণ লেখকরা আছেন যারা বিশ্ব সাহিত্যের যারা প্রতিষ্ঠিত, ভীষণভাবে আমরা আলোচনা করি, তাদের সমকক্ষ দাঁড়াবার মতো বহু লেখক আছেন। একটা জিনিস এই বাংলাদেশের সাহিত্য নিয়ে মানে একটু বিস্তারিত আলাপের দাবি করে, কিন্তু একটা জিনিস আমি বলবো বা লক্ষ্য করছি যে একটা সময় বাংলাদেশের সাহিত্য ভীষণভাবে পশ্চিমবঙ্গের সাহিত্য দিয়ে প্রভাবিত ছিল। তার ভাষাভঙ্গি, তার কনটেক্সট, তার আবহ ইত্যাদির জায়গাতে। সেইটা থেকে আমি যদি সাম্প্রতিক সাহিত্যের দিকে তাকাই, সেটার থেকে একটা ডিপার্চার খুব ঘটেছে এবং ঘটছে। খুব সচেতন ডিপার্চার ঘটছে। সেটা বাংলাদেশের নিজস্ব একটা ভাষা বা নিজস্ব একটা আবহ, এখানকার চরিত্র এবং মানে আমাদের আ বাক্য গঠন ইত্যাদির ভেতরে একটা যে পৃথক একটা ব্যাপার আছে। আমরা ২ বাংলা এক বটে। কিন্তু এই আ অনেক কাল ধরে একটা কথা শুনতাম যে মানে এপার বাংলা ওপার বাংলা, মানে আ একই আকাশ, একই বাতাস। একই আকাশ, একই বাতাস ঠিকই, কিন্তু আমি মনে করি না যে এই একই জীবন। কারণ গত ৫০, ৬০, ৭০ বছরে এই বিভাগের পরে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটা ভিন্ন জীবন চর্চার ভেতর দিয়ে এই ভূখণ্ডের মানুষরা গেছে। এবং সেটার এক্সপ্রেশনটা আ একটা ভিন্নতা দাবি করে। সেইটা আমি লক্ষ্য করছি। আমি মনে করি যে আমাদের ভাষাও, আমরা যারা লিখছি বা আমার আশেপাশের কিছু, আমার ভাষা ঠিক পশ্চিমবঙ্গীয় ভাষা না। আরো বেশি সেটা সেটা স্পষ্ট একটা হয়ে তুলনামূলক, সেটা ধরেন ইতিহাস সমাজের ইয়ে রয়েছে, কিন্তু একটা শৈল্পিক দিক হুম, থেকে তো একটা সাহিত্যের একটা চিরকালীন শাশ্বত একটা মানদণ্ড আছে, কিন্তু হ্যাঁ, সেই মানদণ্ডে হ্যাঁ, আমাদের সাহিত্য কোথায় এসে দাঁড়িয়েছে, বা তার যাত্রাপথ থেকেও তো আপনি কিভাবে মূল্যায়ন করছেন, না কি ওই মনে হ্যাঁ, হচ্ছে সেটাই আমি সম্ভাবনার বলছি দিক যে থেকে? মানে হুম, হুম। রাইট। না, শাশ্বত মানদণ্ড নিয়ে তো নানা রকম বিতর্ক আছে। কিন্তু নিঃসন্দেহে যদি একটা মান যেটা আছে বিশ্ব নানা জায়গা থেকে আমরা যাদেরকে প্রধান লেখক হিসাবে জানি এবং কেন তারা প্রধান লেখক সেটাও আমরা মানি। সেই জায়গার বিবেচনা করলে আমাদের দেশেও সেরকম লেখক আছেন, আমি মনে করি। এবং এটার গতিপথটা আমি যদি বলি মানে খুব বেশি মাত্রায় নাই নিঃসন্দেহে, এবং যতটা কাঙ্ক্ষিত সেরকম নাই, সেরকম চর্চা হচ্ছে বলে আমি মনে করি না। কিন্তু একটা আমাদের যে ওই সূত্র ধরে আমি বলছিলাম যে বাংলাদেশের জীবনকে, এখানকার স্থানিক জীবনকে বোঝার এবং এটা ভাষায় রূপান্তরিত করার একটা চেষ্টা শুরু হয়েছে, এবং সেটার আমি ওইদিকে গতিমুখটা দেখি। ঠিক আছে। কিন্তু এটার সঙ্গে কিন্তু আরেকটি জিনিস অবধারিতভাবে চলে আসে, যে আমাদের সাহিত্যের সৃষ্টির মানটা কতখানি উন্নত হবে, কতখানি সমৃদ্ধ হবে, সেটা অনেকটাই নির্ভর করে আবার তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে প্রকাশনার জগৎটা, প্রকাশনাটা শিল্প বড় একটা জটিল একটা ক্ষেত্র আর কি। একই হুম, হুম, সঙ্গে সমান্তরালে যদি দুটি বিকশিত না হয়, তাহলে কিন্তু আসলে একটা সুষম বিকাশ আমরা দেখবো না। আমাদের প্রকাশনা শিল্পটিকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো অনেকগুলো বই বেরিয়েছে, অনেক হ্যাঁ, প্রকাশের সঙ্গে কাজ করেছেন, এটা কতখানি অন্তত বৈশ্বিক মানব পেশাদারিত্বের জায়গা অন্তত কতটুকু অর্জন করেছে, কতখানি প্রাপ্ত মনস্ক উঠতে পেরেছে, হুম, কতগুলো যে একদম ন্যূনতম কতগুলো সংস্কৃতি থাকে, পাণ্ডুলিপি সম্পাদনার হুম, সংস্কৃতি, হুম, পুস্তক হুম, সমালোচনার সংস্কৃতি, হ্যাঁ, আমাদের পাঠকদের মান, পাঠক সমাজের উন্নয়ন,
সব মিলিয়ে আমাদের প্রকাশনা শিল্পটি এবং প্রকাশনার বৃহত্তর জগৎটিকে আপনি কিভাবে দেখেন? এটা ঠিকই বলেছেন খোরশেদ, যে মানে সাহিত্যের বিকাশের সাথে প্রকাশনা পেশাদারিত্ব এবং বিকাশের একটা বড় সম্পর্ক আছে। এবং বাংলাদেশে যদি মোটা দাগে বলি, পেশাদারিত্বের মান ভালো না, জেনারেলি ভালো না আর কি। আহ, সেটা পরিবর্তিত হচ্ছে এইটুকু বলতে পারি। এখন আমি বহু প্রকাশকের সাথে, মানে প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত প্রকাশকের সাথে যোগাযোগ মানে কাজ করার সুযোগ হয়েছে। প্রকাশক এবং লেখকের সম্পর্ক একটু জটিল। মানে যে লেখক যখন প্রথম প্রাথমিকভাবে থাকেন, তারা তাদের এক ধরনের ভালনারেবিলিটি থাকে, তারা প্রকাশকের উপর ডিপেন্ড করেন। প্রকাশক যেহেতু বই প্রকাশ, বিতরণ, বিপণন এগুলোর উপরে তাদের কর্তৃত্বটা প্রধান থাকে। ফলে তাদের একটা ভালনারেবিলিটি থাকে প্রকাশকের কাছে। তো সেই ভালনারেবিলিটিকে অনেক প্রকাশক অপব্যবহারও করেন। আবার যখন লেখক একটু প্রতিষ্ঠিত হয়ে যান, তখন আবার তারা প্রকাশককে এক ধরনের ব্যবহার করেন। এই এই ধরনের নানা রকম দোদুল্যমানতা থাকে। পেশাদারিত্বের কথা যদি বলেন, আমি নির্দিষ্ট করে আমি বলি, আমি অনেক লেখক প্রকাশকের সাথে কাজ করেছি। সম্প্রতি প্রয়াত হলেন ইউপিএল এর মহিউদ্দিন আহমেদ। হ্যাঁ, ওনার সাথে আমার যে কাজ করার অভিজ্ঞতা, আমার একটা বই পড়িয়েছে সেখান থেকে, সেটাও যেটা ইংরেজি অনুবাদের যে বইটা, ইব্রাহিম বক্সের সার্কাস এন্ড আদার স্টোরিজ। আমি জাস্ট ওই অভিজ্ঞতাটা বলি। উনি আমি তো ইতিমধ্যে আমার অনেক বই প্রকাশিত হয়েছে, কিন্তু ওই বইটা যখন উনি পাণ্ডুলিপিটা ওনার কাছে গেল, উনি আমার সাথে আলাদা করে বসতে চাইলেন উনি পড়ার পরে, এবং তারপরে ওনার সাথে আমার যে মানে কয়েকটা সিটিং হলো, এবং সেখানে উনি এই যে মূল এবং ইংরেজি অনুবাদ এবং আমার গল্প নিয়ে যে বিস্তারিত চমৎকার তার সাথে আমার আড্ডা হয়। ওনার বাংলা এবং ইংরেজিতেই অসাধারণ দখল ছিল। তো আমি উনার আলাপের ভিত্তিতে আমার পাণ্ডুলিপির পরিবর্তন আনতে পারলাম। আমার যিনি অনুবাদক ছিলেন সোনিয়া নিশাদ আমিন, উনি অনুবাদ করেছিলেন, তার সঙ্গে পরামর্শ করলাম। বইটি প্রকাশিত হলো। বইটির প্রতিটি পর্বে উনি আমার সাথে যোগাযোগ করেছেন। এটার প্রুফ রিডিং, এটার ছাপ, প্রচ্ছদ কি হবে সেটা নিয়ে আমার সাথে পরামর্শ হয়েছে। তারপর যখন বইটি প্রকাশিত হলো, ইংরেজি বইয়ের পাঠক খুব একটা বাংলাদেশের তো খুব বেশি নাই, অল্প সামান্য এটার বিক্রি হয়েছে, কিন্তু উনি একদম নির্ধারিত সময়ে বছর শেষে আমাকে একেবারে নিজে থেকে জানিয়ে দিয়েছেন যে এই এত কপি বিক্রি হয়েছে, এই আপনার রয়্যালিটি, এই আপনাকে এটা দেয়া হলো। এই যে পেশাদারিত্ব বলতে আমি এইটা বুঝি যে আমি বাকি কোন প্রকাশকের সাথে মানে এই ধরনের অভিজ্ঞতা আমার হয়নি, এটুকু আমি বলতে পারি। কিন্তু এটু বলতে পারি যে সম্প্রতি যেটা হয়েছে, কিছু কিছু প্রকাশক এই যে মানে রয়্যালিটি দেওয়ার ব্যাপারে, আগে আমরা দেখতাম যে মানে ধরেন সে প্রকাশক তার বই বাঁধাই যে করছে, প্রুফ রিডিং যে করছে, বই বস্তা যে টানছে, সবাইকে পয়সা দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু লেখকের পয়সা দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নাই, এবং ঠিক হিসাব নিকাশও আমরা পেতাম না ঠিক মতো। কিন্তু এখন দু একটি প্রকাশনা আছেন যারা আমার সাথে, অন্তত আমাকে ওরা হিসাবটা দেন। তারপরেও যে খুব পেশাদারি, আমাকে একটু খোঁজ খবর করতে হয়, তারপরে তারা ঠিকই হিসাবটা দেন। তো পেশাদারিত্বের জায়গা থেকে আমি বলবো যে এখনো পিছিয়ে আছেন আমাদের। আমার খুব ভালো লাগলো। আমরা শুনেছি ইউপিএল সম্পর্কে, বিশেষ করে তার এই প্রতিষ্ঠানে মহিউদ্দিন আহমেদ সম্পর্কে এই গল্প আমরা আরো অনেক শুনেছি। আফসান চৌধুরীর কাছ থেকে শুনেছিলাম, উনি এসেছিলেন আমার এখানে, তিনিও বলেছেন সেটা আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের দুর্ভাগ্য তার এই দৃষ্টান্তটুকু খুব বেশি যে অনুষ্ঠিত হচ্ছে মনে হয় না। কিন্তু আমরা আশা করব তিনি যেন একটা একটা বাতিঘর হিসেবে থাকেন আমাদের, এবং একটা মাইল ফলক হিসেবে আমাদের অন্যান্য প্রকাশক যারা চেষ্টা করছেন পেশাদারিত্বের ব্যাপারটিকে নিয়ে আসতে চর্চায় আর কি। আশা করি তিনি তাদেরকে উদ্বুদ্ধ করবেন, প্রাণিত করবেন। এই জায়গাটা একটু বলি খোরশেদ, যে অনেক প্রকাশক যে আছেন, সবাই যে ঠিক উনার মতো ওরকম বিদ্বান ব্যক্তি হবেন সেরকম কোনো ব্যাপার নাই, কিন্তু প্রকাশনা সংস্থা কিন্তু এডিটর রাখতে পারে, বা সেই রকম সম্পাদনা পরিষদ তৈরি করতে পারে। তো এইটা খুব জরুরি, এবং এটা একটু শিখে নেওয়া এবং একটু বুদ্ধি পরামর্শ নেওয়া এমন কঠিন কিছু না আজকের যুগে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় আমরা সেদিকে এগোবো। তা না হলে কিন্তু যত চেষ্টাই করি না কেন, অনেক লেখক, অনেক মেধাবী প্রতিভাবান লেখক হয়তো বা এক পর্যায়ে গিয়ে
হাল ছেড়ে দিতে বাধ্য হবে বা জীবন ও জীবিকার একেবারে চাপে একেবারে হয়তো বা একেবারে অন্য হুম মুখে হুম চলে যাবে। হুম আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে উঠছিল, অনুবাদের কথাটা উঠছিল আরকি। হুম হুম একটু আপনার এই ইব্রাহিম বক্সের এটা নিয়ে যে আমাদের এখানে পাঠক নিয়ে আসে, ইংরেজি বইয়ের পাঠক থাকারও কথা নয়। এখন হয়তো বা কিছু, কিছু একটা ক্লাস হুম তৈরি হচ্ছে লিটফেস্ট ইত্যাদি কল্যাণে, ইংরেজি মাধ্যমে পড়ার হুম কল্যাণে। কিন্তু এর প্রধান চাহিদাটা আসলে হওয়া উচিত বা প্রধান বাজারটা হওয়া উচিত আসলে বাইরে। হ্যাঁ? পৃথিবীর হুম হুম বিভিন্ন দেশে, বিভিন্ন প্রকাশনা সংস্থায়। সেই জায়গাটিতে আমাদের এত বড় একটা শূন্যতা কেন? আমাদের সাহিত্য কেন প্রথমত অনুদিত হচ্ছে না? দ্বিতীয়ত অনুদিত হলেও কেন এরকম মানসম্পন্ন হচ্ছে না? তৃতীয়ত তাও যদি হয় সেটা কেন বিশ্বের পাঠকদের কাছে গিয়ে পৌঁছচ্ছে না? এটা একেবারে স্বীকৃত হুম বাস্তবতা। সেই সেই ক্ষেত্রে আপনি সমস্যা বা হুম সংকটটিকে কিভাবে চিহ্নিত করেন বা উত্তরণের পথও বা কিভাবে আপনি নির্দেশনা হুম করেন? হুম এইটা হয় কি, মানে ধরেন আমরা যারা লিখছি এখন, আমরা তো একটা সৃজনশীলতা একটা ইন ইটসেলফ একটা অনেক শ্রমসাধ্য ব্যাপার, একটা কর্মকাণ্ডের ব্যাপার। এখন এটার বিপণন, এটা অনুবাদ ইত্যাদি একটা ভিন্ন বডি থাকা দরকার যারা এটা নিয়ে চিন্তা করবেন, প্রাতিষ্ঠানিকভাবে এটার ব্যবস্থাগুলি করবেন, চিন্তা করবেন, পরিকল্পনা করবেন। একসময় প্রত্যাশা ছিল যে বাংলা একাডেমি এই দায়িত্বটা নিয়েছিল, তাদের একটা অনুবাদ বিভাগও ছিল। আমি ঠিক নিশ্চিত না যে সম্ভবত সেটা খুব একটা সক্রিয় না এখন। তো এটা কোনো রাষ্ট্রীয় কিংবা কোনো প্রতিষ্ঠানের জায়গা থেকে, সেটা মানে বেসরকারি জায়গা থেকে হতে পারে, একটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে এটার একটা বিস্তৃত পরিকল্পনা দরকার আছে। সেটা বাংলাদেশে অনুপস্থিত। যেটা হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে অনেকে অনুবাদ, আহ, অনেকের বই অনুদিত হচ্ছে। আমার বই আপনি জানেন যে বেশ কিছু মানে স্থানীয় অনেক অনুবাদ করেছেন। এই মুহূর্তে রামাস্বামী রামাদা উনি করছেন কিছু অনুবাদ, কলকাতার উনি। তো এরকম ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। কিন্তু এইটা যদি মানে আপনি যেটা বললেন যে সত্যিকার অর্থে বিশ্ব পাঠকের কাছে পৌঁছানোর জন্য একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার, এবং সেই প্রতিষ্ঠানটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, হ্যাঁ, এবং একসঙ্গেও হতে পারে আরকি। এবং এর জন্য একসঙ্গে লেখকদের হতে পারে। লেখকদের পক্ষ থেকেও মনে হয় এক ধরনের একটা উদ্যোগ এবং অংশগ্রহণ থাকা দরকার এর সঙ্গে আরকি। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রধান হ্যাঁ। উদ্যোগটা লেখকদের কাছ থেকে আসবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এটা উদ্যোগটা, এবং বাংলাদেশে ভালো অনুবাদক আছেন অনেকে। আপনি নিজে অনুবাদ করেন। হ্যাঁ, আমি এবং বাংলা থেকে ইংরেজির কথা বলছি আরকি, ওই ভাষায়। হ্যাঁ, 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 ট্রান্সলেশন হ্যাঁ। আউট এর দিকে আচ্ছা। আমি বিশেষ করে করতে চাচ্ছি। দ্যাটস এই রাইট, প্রসঙ্গে আপনি দ্যাটস রাইট। একজনের নামের কথা উল্লেখ করলে আমি এই সুযোগে বলেই দিই যে আজকে আমাদের এই জুমে একজন বিশিষ্ট অনুবাদক আছেন, যিনি বাংলা সাহিত্যকে, বিশেষ করে বাংলাদেশী সাহিত্যকে নিরলসভাবে অনুবাদ করে, শুধুমাত্র অনুবাদ করছেন না, সেগুলোকে খুব যোগ্য প্রকাশকদের দ্বারা প্রকাশ করে সেগুলোকে বিশ্বের পাঠকদের কাছে তুলেও দিচ্ছেন। তিনি হচ্ছেন আমাদের সকলেরই প্রিয় ভেঙ্কটেশ রামস্বামী আর কি। তিনি আজকে যুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশের শহীদুল জহির, শওকত আলী এবং শাহাদুজ্জামানেরও গল্প অনুবাদ করছেন। এবং আমরা আজকে শেষ পর্বে তার কণ্ঠে তার করা শাহাদুজ্জামানের একটি গল্পের ইংরেজি অনুবাদের কিয়দংশ আজকে শুনবো। তো আশা করি আপনারা থাকবেন আমাদের সঙ্গে, সেই পাঠটুকু শুনবেন, এবং তখন যদি তিনিও যদি তার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন আর কি এই অনুবাদের ক্ষেত্রটিতে। আসলে আমার মনে হয় অনেক কাজ করার রয়েছে আসলে এই ক্ষেত্রটিতে। তা না হলে যত আবেগ বা যত অনুভূতি আমরা দেখাই না কেন, ওই বৈশ্বিক মান বা বৈশ্বিক চেনা জানার ব্যাপারের জায়গায় আমরা পিছিয়েই থাকবো আসলে, স্বীকৃতির জায়গায় আর কি। আচ্ছা, আমরা অনুবাদ তো সারলাম, এরপরে আরেকটা জায়গায়ও আমার একটু কথা বলার রয়েছে, যে মননশীল সাহিত্যের চর্চায়। কারণ আপনি বেশ আহ, অনেক কিছু নিয়ে ভাবেন, অনেক কিছু নিয়ে লেখেন এবং গবেষণা করেন। আমি লক্ষ্য করেছি আপনি অনেকদিন ধরে নিজ উদ্যোগেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যান, বিভিন্ন সাহিত্য সংগঠনগুলোর সঙ্গে যান এবং এই বিষয়গুলোর এক ধরনের একটা উপস্থাপনা করার চেষ্টা করেন আর কি। কিন্তু সেইটা সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না কেন? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে বিষয় সাহিত্যের বিভাগগুলো, ট্রান্সলেশন স্টাডিজ বিভাগগুলো, কম্পারেটিভ লিটারেচার বিভাগগুলো, বা সামগ্রিকভাবে দর্শন সমস্ত বিভাগগুলোতে সেই অর্থে গবেষণা, সেই অর্থে মননশীল লেখালেখি, প্রকাশনার জায়গায় আমরা এতটা পিছিয়ে আছি কেন, বা কি কারণে এই সংস্কৃতিটা আমাদের হুম গড়ে উঠছে না কেন? এটা আপনার অভিজ্ঞতা আলোচনা যদি বলতেন। আপনি বাইরের অভিজ্ঞতা দেখেছেন, আপনি বাইরের বিশ্ববিদ্যালয়ে হুম পড়ান, হুম দেশেও হুম যুক্ত আছেন নানাভাবে, হুম হুম সেই দুটো মিলিয়ে যদি হুম একটু আমাদের বলতে পারতেন। না, এটা খুবই ঠিক। মানে মননশীলতার চর্চা, চিন্তার চর্চা তো একটা জাতি গঠনের সাথে একটা অনিবার্য, অপরিহার্য অংশ। এখন আমরা মানে এই অর্থনৈতিক, রাজনৈতিক
যে পরিবর্তনগুলো হচ্ছে, প্রবৃদ্ধি ঘটছে, কিন্তু তার পাশাপাশি যদি আমাদের নলেজ বেসটা না হয়, সেটা কখনোই আমরা ঠিক একটা রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে দাঁড়াবে না। এটা পৃথিবীতে প্রমাণিত একটি সত্য। এখন আমি যে দেশে থাকি, ইউকেতে, ধরেন একসময় তারা সারা পৃথিবী এ শাসন করে বেড়াতো, শোষণ করে বেড়াতো। তারপরে তাদের বহু রকম ব্যাপার-স্যাপার ছিল। কিন্তু এখন সেই অর্থে কিন্তু কিছু নেই। তাদের কোনো আ ইন্ডাস্ট্রিও নাই তেমন কোনো বড়, কোনো কৃষি নাই। কিন্তু তারা যেটা করে বেসিক্যালি নলেজ ম্যানেজমেন্ট। সারা পৃথিবীর জ্ঞান তাদের কাছে। অ্যা আপনি বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশের যে ১০ ভাগও বাংলাদেশে যেটা নাই তার মানে ১০০ ভাগ আছে এখানে। আপনি ব্রিটিশ লাইব্রেরিতে মানে সমস্ত পৃথিবীর নলেজ ডকুমেন্টেশন তারা করছে। তো আ নলেজ ম্যানেজমেন্ট এবং জ্ঞান চর্চা একটা অপরিহার্য অংশ বলে আমি মনে করি। আ এবং তার সাথে গবেষণার একটা ওতপ্রোত যোগাযোগ আছে। কিন্তু মানে গবেষণা না হওয়ার বিবিধ সংকট আছে আমাদের দেশে। এক হচ্ছে যে সাধারণত বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাগুলো করা হয়। কিন্তু ওই আমি কিছুদিন আগে একটা আলাপ করছিলাম, আমার একটা অনুষ্ঠান করি সেখানে। তো বাংলাদেশের মানে বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস যেটা, এগুলি ঠিক গবেষণা প্রতিষ্ঠান হিসাবে তো তৈরি হয়নি। ব্রিটিশরা করেছিল। এগুলো মূলত এখানকার কিছু মানে জি, তাদের প্রশাসনিক কর্মী তৈরি কর্মকাণ্ড করার চালানোর জন্য। জন্যে হুম, হুম। কিছু মানুষ তৈরি করা। তো সেই ধারাবাহিকতায় এটাকে যে একটা নলেজ মানে নলেজ জেনারেটিং ইনস্টিটিউট, মানে আমরা মূলত নলেজ কনজিউম করি। শুধু পৃথিবীর নানা জ্ঞান শুধু আ কনজিউম করি কিন্তু প্রোডিউস করি না। এখন সেই প্রোডিউস করার জন্যে ফান্ড লাগে, সেই চর্চা লাগে, সেই মেথোডোলজি ট্রেনিং লাগে, সেটা আমাদের অধিকাংশ বা নাই, কোনো ইউনিভার্সিটি গুলোতেই নাই। এখন একটু শুরু হয়েছে। ঢাকা আ ইউনিভার্সিটি একটা প্রেস করে উঠতে পারল না। ১০০ বছর উদযাপন করছে। তাদের নিজস্ব কোনো প্রেসও নেই আরকি। হ্যাঁ। হ্যাঁ, এবং যে মানে কারণে তাদের খুব প্রকাশনা খুব হচ্ছে খুব না আরকি। হুম, হুম। হ্যাঁ, খুবই আনফরচুনেট। তো এভাবে তো সেটাই বলছি, এটা একটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে, ছোট উদ্যোগে যেটা আপনি বলছিলেন যে আমি খোঁজ খবর রাখি। আমি নিজে মনে করি যে একটা নলেজ বেসড না হলে একটা সোসাইটি কোনোভাবে এগোবে না। তো ছোট তরুণদের ভিতরে যে নাই সেটা না। আমি বলব যে নানা রকম ছোট উদ্যোগ আছে। তারা চিন্তার চর্চা করতে চায়, বুঝতে চায়, বড় চিন্তা দিয়ে সাথে যুক্ত হতে চায়। একটা বিপদ যেটা হয়েছে যে সেটা মানে আ মানে একটা তো ধারাবাহিক গবেষণাধর্মী চিন্তা চর্চা, মনন চর্চার ব্যাপার আছে। আরেক ধরনের মনন চর্চা সবসময় আমাদের সময়ও ছিল, যেটা এক ধরনের মানে খারিজের চর্চা আরকি। আমি যারা ধরেন বিখ্যাত আছে তাদেরকে আমি খারিজ করে দিলাম। কিংবা কিছু রেফারেন্স দিয়ে ইত্যাদি মানে টিকা দিয়ে আলাপগুলি করলাম কিংবা তথ্যের কারবারি করলাম। এগুলোর ভিতর দিয়ে এক ধরনের মনন চর্চা হয়। কিন্তু মৌলিক চিন্তা হয় না। তো এই ধরনের বেশ কিছু মনন চর্চা হচ্ছে এবং সেটা আ আগে যেটা হতো, ধরেন আমাদের আড্ডার ভিতরে টেবিল চাপড়ে বহুজন এরকম থাকতো যারা বুদ্ধিবৃত্তি চর্চা করছে, নিজেদেরকে বিরাট পণ্ডিত মনে করতেন এবং সবাইকে খারিজ করে দিতেন। সেটা ওই টেবিলের ভিতরেই হাওয়ায় মিলিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া হওয়াতে, ধরেন একটা ফেসবুকে আমি একটা বিরাট আ তাত্ত্বিক কথা বললাম আরকি। বলে সেটা তো আমি ঝুলিয়ে রাখলাম আমার পোস্টে। এবং সেটার এক ধরনের স্থায়িত্ব থাকে। তারপরে সেটা নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। বহু মানুষ লাইক দিচ্ছে, কেউ বিতর্ক করছে। তাকে অ্যা পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ বলে ঘোষণা করা হচ্ছে। এইসব চলছে আরকি, এক ধরনের আ ছেলে মানুষই আমি বলব আরকি। তো এগুলো করতে যেয়ে আ আ যেটা হচ্ছে যে মানে চিন্তার চর্চা তো একটা ধারাবাহিক মননশীল আ এক ধরনের আ আমি বলব যে আ নিষ্ঠা বিশ্লেষণধর্মী কাজ, অনুসন্ধানধর্মী কাজ। এ ধরনের মন্তব্য ভিত্তিক চিন্তা চর্চা তো আ চিন্তাকে বেশিদূর এগিয়ে নিয়ে যায় না। তো এই ধরনের চর্চা কিছু হচ্ছে, সেটার পরিমাণটা বেড়েছে এবং সোশ্যাল হ্যাঁ, মিডিয়া আমি হওয়ার কারণে সেটার কথা আমি অতটা বলছি। আমি আসলে প্রাতিষ্ঠানিক চর্চার কথাটাই বলছিলাম। যে আমাদের ভালো জার্নাল হ্যাঁ, নেই, সেরকম পত্রিকা নেই যারা লেখক-বিদের ও লেখা ইয়েস, হ্যাঁ, লেখাবে, হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ। সম্মানী দেওয়া হবে। একটা প্রতিষ্ঠান নাই, ফেলোশিপ, গ্রান্ট, রিসার্চ করানোর জন্য উদ্যোগ থাকবে, একটা পরিকল্পনা থাকবে। এশিয়াটিক এক্সাক্টলি। সোসাইটির আপনি মতো মিউজিয়ামস গুলো, হ্যাঁ, কত কিছু সমাজ করার হ্যাঁ, বিজ্ঞানের হ্যাঁ, একটা হ্যাঁ। পত্রিকা নাই না, বাংলাদেশে। সেটাই বলছি। তো ফলে ওই এবং সেটা শূন্যতা একেকটা মানে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আছে, সেগুলো তারা নিজেরাই ছাপান, প্রমোশনের জন্য নিজেরাই। সেটা হ্যাঁ, তারা হ্যাঁ, করতে হ্যাঁ। চায় আরকি। হ্যাঁ, তো এটা এটা পিআর তো রিভিউ এর জন্য। মানে হ্যাঁ, নিশ্চয়ই মানে হ্যাঁ। একটা ওই জ্ঞান ওই ভিত্তিক জায়গায় সমাজের জন্য এটা ভয়ংকর ভয়ংকর শূন্যতা ভয়ংকর শূন্যতা ব্যাপার। রয়েছে হ্যাঁ, আসলে, এবং হ্যাঁ, এটা হ্যাঁ, সবাইকে হ্যাঁ। স্বীকার করে নিয়ে সবাইকে হাত মিলিয়ে কাজ করার দরকার আছে বলে আমি মনে আ করি এই আসলে জাস্ট সেটা। এই জায়গা থেকে আমি এই কারণে আমি একটা সম্প্রতি আলাপ করি, একটা কথা পরম্পরা মানে
নতুন প্রজন্ম বলে আমি শুরু করেছি, যেখানে আমি মূলত যারা সারা পৃথিবী এবং বাংলাদেশে যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদেরকে নিয়ে আলাপ করছি। তো এই এই মানে হতাশা থেকেই বলতে পারে যে আসলে এই মননশীলতার চত্বরটা, পরিসরটা আরো বাড়ানো দরকার। আচ্ছা, আপনি এই মুহূর্তে মানে আপনি সবসময় কাজ করেন, নানা রকম কাজ করেন আর কি। এই মুহূর্তে কোন কোন কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন, বা সামনের পরিকল্পনা কি, বা ধরুন সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্যকে ঘিরে আপনার প্রত্যাশা এবং স্বপ্নগুলো যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নিতেন। এরপর আমরা চলে যাব কিছু, আমরা যে জুমে যারা আছেন তাদের কিছু কথাবার্তা শুনবো, এবং সবশেষে আপনার কিছু উপসংহার মন্তব্য এবং পাঠের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে নিতে পৌঁছবো। আপনার বর্তমান লেখালেখি, পঠন পাঠন এবং পরিকল্পনা সম্পর্কে আমাদের জানাবেন। একটু হ্যাঁ, আমার কথা বলার আগে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে এটা বুঝতে পারি যে মানে এক ধরনের প্যারাডাইম শিফট হচ্ছে। আমরা তো এক ধরনের আমাদের তারুণ্য কেটেছে 70-80 দশকে। 90 দশকের পর থেকে যারা জন্ম নিয়েছে এবং এখন যে একটা বিরাট গোষ্ঠী, মানে বাংলাদেশ এখন একটা ক্রান্তির ভেতর দিয়ে যাচ্ছে বলে আমি মনে করি। সেই ক্রান্তি বলতে আমি এটা বলতে চাচ্ছি যে এক ধরনের পরিচয়ের সংকটের জায়গাও আছে আর কি। একটা আমি যেমন ধরেন যদি আমি আহ, আজকাল দেখি যে খুব বেস্ট সেলারের বইপত্রের লিস্ট তালিকা হয়। তো এখন আমি যদি আমাকে কেউ প্রবাসী এখানকার একজন যদি বলে তোমাদের দেশের 3টা বেস্ট সেলার বই আমাকে এনে দাও, তো আমি একবার খুঁজে দেখলাম কি ধরনের। তো আমাকে যে 3টা বই আনতে হবে সেটা একটা হচ্ছে ইংলিশ স্পোকেন, ইংলিশ কিভাবে শিখতে হয়, কম্পিউটার বিষয়ক একটা বই, কিংবা মোটিভেশনাল স্পিকিং এর বই, এবং আর একটা ধর্মের বই, ধর্ম বিষয়ে। সেটা তো আপনি একটা ওয়েবসাইটের কথা বলতে বলছেন, বই বিষয়ে একটা না ওয়েবসাইট। শুধু ওয়েবসাইট বলে না, আপনি এটা নামটা যদি উচ্চারণ করছেন, কিন্তু তাদের কিন্তু একটা বিশাল অন্যরকম একটা পরিকল্পনা প্রকল্প রয়েছে আসলে। সেটা আমাদের সচেতন হওয়া দরকার, এবং তার পাল্টা প্রকল্প যদি আমরা না তৈরি করতে পারি, না দেখাতে পারি আর কি, তাহলে কিন্তু এই ঘটনায় ঘটতে থাকবে, এবং কিন্তু বাংলাদেশের একটা ভুল পরিচয় গড়ে উঠবে। হ্যাঁ, আপনি বলুন, আপনার কথাটা। হ্যাঁ, সেটাই বলছি যে আপনি সেটা তার পরিকল্পনা থাকুক না থাকুক, এই ধরনের বইপত্রের ব্যাপক চাহিদা আছে। তো এখন সেটা তো একটা সমাজকে রিফ্লেক্ট করে যে এখানে এক ধরনের স্কিল বেস, নলেজ বেসের চেয়ে স্কিল বেস একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। নানা রকম স্কিল, ইংরেজি বলা, কম্পিউটার বলা, মোটিভেশনাল স্কিল তৈরি করা, কিংবা আরেকটা বড় জায়গা তৈরি হচ্ছে ধর্ম পরিচয়ের জায়গায়, যে আমরা আসলে মানে একটা বিশাল তরুণ গোষ্ঠী আমাদের আইডেন্টিটি কে নিয়ে প্রশ্ন তাদের তৈরি হচ্ছে, এবং সেটা জরুরি একটা প্রশ্ন যে আমরা আমাদের আসলে একসময় যে বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেটিভটা ছিল বাংলাদেশে, সেইটা নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেখানে ধর্মের অবস্থানটা কোথায় সেটা বোঝার চেষ্টা করছে তরুণরা, এবং সেটা একটা ন্যায্য বোঝার চেষ্টাই বলে আমি মনে করি। এখন সেটাকে মানে একটা বয়সে তো আমরা যখন 90 দশক পর্যন্ত ধরেন আমরা যারা তরুণ মূলত একটা বৈষম্যহীন সমাজতন্ত্রের বিগার আইডিয়া নিয়ে তাড়িত ছিলাম। কিন্তু 90-এর পর থেকে যে পৃথিবীটা এসেছে সেখানে তো একটা বিগ আইডিয়ার একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তো সেখানে একটা বিরাট তরুণদের জন্য মানে সবসময় দুটো জিনিস খুব জরুরি হয়ে পড়ে, এটা সাইকেট্রি জায়গা থেকে। একটা হচ্ছে মোরালিটি, আর একটা হচ্ছে সেক্সুয়ালিটি। এই দুটো তাদেরকে তাড়িত করে। তো এখন এই মোরালিটির একটা বড় আইডিয়া তাদের দরকার। এখন সেই জায়গায় আহ ধর্মের পরিচয়টা তাদের নানা রকম ভাবে খুবই প্রয়োজনীয় মনে হচ্ছে, এবং তার সাথে জাতি পরিচয়ের সম্পর্কটিকে ইত্যাদি আমি দেখি যে এটা নিয়ে বহু রকম চিন্তা ভাবনা হচ্ছে, এবং অনেক তরুণদের ভেতরে এই প্রশ্নগুলো তো তাড়িত হচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে, আবার একটা বিচিত্র তারা সবই করছেন। এবং এই ডিজিটাল পৃথিবী হওয়ার কারণে পৃথিবীর যে কোনো একটা গ্রাম গঞ্জের তরুণ তরুণীর পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ ঘটার সুযোগ তার ঘটছে। তো একই সাথে তার ধর্ম পরিচয়, একই সাথে সে এন্টারটেইনড হতে চায়, সে নানা রকম এন্টারটেইনমেন্টের সাথেও যুক্ত হচ্ছে, একটা হাইব্রিড ধরনের না, পরিচয়। হ্যাঁ, এটা আমরা এটা আরো আলোচনা করবো, এটা দিয়েই আসলে আমরা শেষ করবো আমাদের উপসংহার। তো এটা দিয়েই হবে, এবং তার আগে আমরা বাংলাদেশের রাজনীতি সমাজ নিয়েও কথা বলতে চাই, সেটাও কথা বলবো আর কি। কিন্তু আমি আচ্ছা, না সেটাই আমি একটু বলে ফেললাম, কিন্তু আপনি আমার আবার আসবো। পরিকল্পনা জানতে হ্যাঁ, চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার আসবো। আচ্ছা আপাতত যেটা আমরা, আমার হ্যাঁ, হ্যাঁ, আপনার আমার তো কাজগুলো। কাজের হ্যাঁ, ক্ষেত্র, হ্যাঁ আমার তো কাজের ক্ষেত্র কদিন আগে আপনি আমার সাথে যোগাযোগও করেছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধের
তখন চিকিৎসার বিষয়টা কেমন ছিল? রাইট, আমার আমি কাছে খুব কয়েকটা কাজ আকর্ষণীয় মনে করছি হয়েছিল এমনি। আরকি। ওগুলো সম্পর্কে রাইট, যদি রাইট। বলতেন আরকি। হ্যাঁ, আচ্ছা। এমনি তো ধরেন আমার ইয়ে করছি আমি। আ আমার মানে একাডেমিক কাজ আছে অনেক, সেগুলো নিয়ে বিশ্ব গ্লোবাল হেলথ, মেডিকেল অ্যানথ্রোপোলজি এগুলো কাজ করছি। কিন্তু বাংলাদেশ নিয়ে আমি একটা আ উপন্যাস একটা লিখছি, সেটা পাশাপাশি চলছে। কিন্তু খুব ডেডিকেটেড ওয়েতে বা প্রায় শেষের পথে যে কাজটা আছে সেটা হচ্ছে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি তো নানা রকম ইয়ে করেছি। কিন্তু একটা আমি যেহেতু মেডিকেল সায়েন্স এর মানুষ, আমি দেখেছি যে মুক্তিযুদ্ধের ধরেন পলিটিক্যাল হিস্ট্রি হয়েছে, মিলিটারি হিস্ট্রি হয়েছে। কিন্তু এই যুদ্ধের সাথে একটা বিরাট মেডিকেল ইনভলভমেন্ট ছিল। যুদ্ধ এবং চিকিৎসা একটা ব্যাপক কর্মকাণ্ড। এবং এরকম একটা যুদ্ধের ভেতর দিয়ে কিভাবে এটা অর্গানাইজড হয়েছে সেটার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। তো আমি সেই মেডিকেল হিস্ট্রিটা নিয়ে কাজ করছি আমি এবং আমার আরেকজন অগ্রজ বন্ধু খায়রুল ইসলাম। আমরা দুজন মিলে অনেকদিন ধরে গবেষণা করছি। সেই কাজটা শেষ পর্যায়ে এখন আমি ওটা লিখছি। প্রায় এই বছরই বইটা বেরোবে। এটা নিয়ে এই মুহূর্তে একটু কাজ করছি আরকি বলতে পারেন। এখানে কিছু কাজ স্মৃতিকথার মধ্যে এসছে বোধহয় না? ওই যে মেজর আক্তারের একটা বই আপনারা নিশ্চয়ই এটা সংগ্রহ করেছেন। ইউপিএল থেকেই বেরিয়েছে। এই যে আগরতলায় মেলা ঘরে যে তাদের যে ব্যবসাটা হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো তো সেখানে হ্যাঁ, আছেই। হ্যাঁ, 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 সেটা হ্যাঁ, আরকি। হ্যাঁ, আর হ্যাঁ। আমাদের নারীদের যে মৈত্রী দেবীর যে খেলাঘর নামে একটা প্রতিষ্ঠান ছিলেন, সেখানেও কিন্তু আমাদের আমাদের চেনা জানা অনেকেই গিয়ে কিন্তু সেখানে কাজ করেছে। ফলে রাইট, এবং আপনি একটি সেটার অনুবাদ করেছেন খুব ভালো, একজন সেবিকার, তার সেটাও আমরা কাজে হ্যাঁ, লাগাচ্ছি হ্যাঁ, আরকি হ্যাঁ, আগামী। যিনি লকারবির ধন্যবাদ। যে বইখানা আরকি। হুম, হুম, হুম। তো আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছিলাম যে আপনি একজন রাজনীতি সচেতন মানুষ, রাজনীতি করেছেন একদম হাতে কলমে, বাম রাজনীতি করেছেন। এখনো এটা নিয়ে ভাবছেন, লেখালেখি করেন আরকি। বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। মুক্তিযুদ্ধের একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে আজকে আমরা দাঁড়িয়েছি আরকি। এই মুহূর্তের বাংলাদেশকে আপনি কিভাবে পড়েন? মানে কিভাবে ব্যাখ্যা করেন আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের রাজনীতিকে এবং সব মিলিয়ে আপনার এই মুহূর্তের স্বদেশ ভাবনাটুকু, যার সঙ্গে আমাদের অর্থনীতি, যার সঙ্গে আমাদের ভবিষ্যৎ, যার সঙ্গে আমাদের সার্বিক একটা অগ্রগতির বিষয় যুক্ত রয়েছে, সেটা আপনার কাছ থেকে একটা সাহিত্যিক হতে পারে, সমাজতাত্ত্বিক হতে পারে, এমনকি একটা নৃতাত্ত্বিক ব্যাখ্যাও যদি পাই আমরা, আমার মনে হয় আমাদের জন্য, আমাদের পাঠক শ্রোতার জন্য খুব উপকারী হবে। হুম, এটাও অনেক জটিল আ প্রশ্ন এবং অনেক আলাপের দাবি রাখে। সেটারই কিছু কথা আমি একটু বলছিলাম আগের আলাপে মনে হয় সেই সূত্র দিয়ে। আমি বলছিলাম যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে। যে আ আমরা ৯০ দশক পর্যন্ত যে পৃথিবী ছিল সেই পৃথিবীটা তো বদলে গেছে। আমরা একটা সময় ৯০ দশকের যেকোনো একটু বিবেকবান বা সংবেদনশীল তরুণ-তরুণীর পক্ষেই এই একটা বৈষম্যহীন সমাজ, মূলত এক ধরনের সমাজতান্ত্রিক সমাজের স্বপ্ন ৩য় বিশ্বের একটা অনিবার্য ব্যাপার ছিল আরকি। কিন্তু ৯০ দশকের পরে যাদের জন্ম হয়েছে এবং তার পরবর্তীতে যে প্রজন্ম, তারা যে পৃথিবীটা পেয়েছেন এবং যে বাংলাদেশটা পেয়েছেন তার চরিত্রটা ভিন্ন। এখন তারা যেটা আমি বলছিলাম যে সেই সময়ে আ পৃথিবীর এই আদর্শিক দ্বন্দ্বটা ভেঙে গেছে। আন্তর্জাতিকভাবে এই পরিবর্তনটা ঘটেছে। দেশের ভিতরে আ আমাদের যেই আ মূল ভাবনাগুলোর ভেতর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেগুলো নানা রকম বিতর্কিত হওয়া শুরু হয়েছে এবং বিশেষ করে যেটা একটু আগে আমি বলছিলাম যে এক ধরনের ধর্মীয় পরিচয়টাকে আ নানাভাবে মানে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আ প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়া শুরু হয়েছে সেই সময় ৯০ দশকের পর থেকে। এবং ধরেন পাশাপাশি আ আ মধ্যপ্রাচ্যের থেকে অনেক অর্থনৈতিক সহায়তা আমাদের এসেছে। গ্রামে গঞ্জে এই ধর্মভিত্তিক যে আ সংগঠন সেগুলো ফ্লারিশ করেছে, রাজনৈতিকভাবে ফ্লারিশ করেছে, অর্থনৈতিকভাবে ফ্লারিশ করেছে। তো এবং পাশাপাশি যে প্রজন্মটা তখন বেড়ে উঠছেন তারা এই ধরনের একটা পৃথিবীকে পেয়েছেন, এই ধরনের একটা বাংলাদেশকে পেয়েছেন। পাশাপাশি যেটা হয়েছে যে একটা সময় ধরেন আ অনেক আ আ স্কুল কলেজগুলোতে, ইউনিভার্সিটি গুলোতে নানা রকম আ সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আ ছাত্র রাজনীতি ছিল। আ তারপরে ইলেকশন হতো। আ সেখানে একটা তর্ক-বিতর্ক, চিন্তার চর্চার একটা ব্যাপার ছিল। আ গ্রামে-গঞ্জে, মফস্বলে নানা রকম অনুষ্ঠানাদি হতো। আ সাহিত্য অনুষ্ঠান। তো সেগুলো কিন্তু অনেক কমে গেছে সেই আমরা যেরকম দেখেছি ৮০ র দশকে। তো ফলে তারা এমন একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা একটা বিশেষ আবহর মধ্য দিয়ে কিন্তু তারা বড় হয়েছে।
এবং অবশ্যই তারপরে এই প্রশ্নটা জেগেছে যে অনেকদিন ধরেন, যেটা আমি বলছিলাম যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল ৮০ সাল পর্যন্ত, মানে স্বাধীনতার আ অভ্যুদয়টা তো ঘটেছে সেটার ভেতর দিয়ে। কিন্তু ৯০ এর পর থেকে একটা ভিন্ন আ স আই আ এই জাতি প্রশ্নে একটা ভিন্ন তর্ক উঠেছে। সেটা নানা জায়গা থেকেই। কেউ এই প্রশ্নটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছেন। কেউ এটার সাংস্কৃতিক জায়গা থেকে বোঝার চেষ্টা করেছেন। কেউ ভাবছেন যে হ্যাঁ, এই ধর্মীয় চেতনার ভেতরেই আ আ আমাদের পরবর্তী বিপ্লবীর সম্ভাবনা আছে। এই ধরনের তত্ত্ব নিয়ে অনেকে হাজির হয়েছেন। তো এই যে ব্যাপারগুলোর কারণে একটা নতুন টার্মোইল তৈরি হয়েছে। আমরা যেই আ আ ৯০ দশকের আগে যে বাংলাদেশকে জানতাম, পৃথিবীকে জানতাম, সেই সঙ্গে আমরা জানি যে এই 9/11 এর কারণে সারা পৃথিবীতেই একটা এই ইসলাম এবং অ্যান্টি ইসলাম একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তো সেগুলোর অভিঘাত বাংলাদেশের সমাজের ভেতরেও আছে। এবং ওই যে বাংলাদেশী বা বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভটা প্রশ্নবিদ্ধ হচ্ছে নানাভাবে চিন্তা করার একটা নতুন পরিসর তৈরি হয়েছে। পাশাপাশি সাংস্কৃতিকভাবে আপনি যেটা বলছিলেন যে যেহেতু একটা বিরাট জেনারেশন তৈরি হয়েছে যারা ধরেন কখনোই আ হয়তো রবীন্দ্রনাথ বা এই আমাদের যে পরম্পরা আছে সাহিত্যের, সেটার সাথে খুব একটা যোগাযোগ খুব একটা ছিল না। তারা সরাসরি Facebook এর ভেতর দিয়ে কিছু আ মানুষ যারা লেখালেখি করছে, সাহিত্য বলতে সেই সাহিত্যের পরিচয় দিয়েই তারা আ মানে সাহিত্যকে বুঝছেন। তাদের সেই প্রেক্ষাপটটা সেভাবে হয়তো তৈরি হয়নি। তো যে কারণে এমন একটা আ নতুন ধরনের বোধ তৈরি হচ্ছে, নতুন ধরনের সাহিত্য রুচি তৈরি হচ্ছে। সেই জায়গায় আ আমি ওইজন্য বলছিলাম যে মানে যেহেতু আপনি আপনি আজকাল সোশ্যাল মিডিয়াটা তো অস্বীকার করা যাবে না। সেখানে সেটাও একটা হয়তো ছোট গোষ্ঠী। আবার ছোট গোষ্ঠীও বলা যাবে না। একটা বিশাল আ তরুণ-তরুণীরা সেখানে যুক্ত আছেন। যেমন ধরেন মাঝে মাঝে দেখি সেখানে ভোটাভুটি হয় এবং তারা আ দুষ্টামি করেই করছে যে জীবনানন্দ দাশ একটা ভোটও পাননি। হ্যাঁ। তারা নামই জানে না, অনেকে আছে এরকম। তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বাট এট দ্য সেম টাইম আমি আবার এটাও বলব যে আমি বলছিলাম যে অনেক তরুণ-তরুণীদের ভিতরে নতুন করে বাংলাদেশকে বোঝার চেষ্টা আছে এবং আ মননশীলভাবে ক্রিটিক্যালি দেখার চেষ্টা আছে। তারা বুঝতে চাচ্ছে এই নতুন বাংলাদেশটাকে। না, মোদ্দা কথা হচ্ছে আ যে আপনি আমাদের একটা পরিচয়ের সংকট এখনো বিদ্যমান রয়ে গেছে। এই দ্বন্দ্ব একটা এখনো রয়ে গেছে। তা আপনি নিজে একজন সৃজনশীল মানুষ হিসেবে, একজন সমাজচিন্তক হুম। হিসেবে আপনি এই সংকট বা দ্বন্দ্বের মীমাংসাটিকে আপনি নিজে কিভাবে দেখেন? আপনার না অবস্থান থেকে আমি যদি যে আমরা জানতে পারি রাইট যদি আরকি। আমি হ্যাঁ, আমি যেটা মনে করি যে অনেক কাল ধরে মানে আমরা এখন যে সারাটা পৃথিবীতে থাকি এবং এই আ আ মানে আ যদি তাত্ত্বিক জায়গা থেকে বলি যে একটা দেশের বিকাশের ২ ধরনের পদ্ধতি থাকে। মানে চিন্তা হয়, রাজনৈতিক চিন্তার বাইরে তো আমরা এটা ভাবতে পারি না। একটা হচ্ছে যে পশ্চিম যেভাবে এগিয়ে গেছে, ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি, আ সেই পথ ধরে আমাদেরকে ঠিক ওদের মতো করে হতে হবে। একটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে যে আমাদের ইতিহাস চেতনাটা থাকতে হবে যে আমরা আজকে যে এই পর্যায়ে এসে পৌঁছেছি, সেটা অনেকটা ইতিহাস নির্দিষ্ট পশ্চিমের সঙ্গে আমাদের যে ঔপনিবেশিক সম্পর্ক আছে, একটা বৈষম্যের সম্পর্ক ছিল এবং নানা রকম ঐতিহাসিক প্রক্রিয়ায় আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। সুতরাং আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমি যদি সামনের ভবিষ্যৎকে বুঝতে চাই, আমি মনে করি যে ১ম কথা আমাকে ক্রিটিক্যালি সে অতীতটাকে বোঝার ব্যাপার আছে। অতীতকে না বুঝে আমি ভবিষ্যতে যেতে পারব না। ওই পরম্পরাটা বুঝতে হবে এবং সেটার জন্য আমার হিস্টোরিক্যাল সেনসিটিভিটি টা খুব দরকার। আমাকে হিস্টোরিক্যালি জিনিসটা বুঝতে হবে। পলিটিক্যাল সেনসিটিভিটি টা দরকার এবং সেই সাথে কালচারাল সেনসিটিভিটি টা দরকার। আর একটা যেটা আমি সবসময় বলি যে আমাদের এই স্থানিক পরিচয়টা বোঝা খুবই জরুরি। সেটা আমরা অনেক কালই করিনি। সেটা সাহিত্যেও করিনি, রাজনীতিতেও করিনি এবং আমরা এক ধরনের আমি একটু দুষ্টামি করে বলি একটা কথা যে আমরা মানে পশ্চিমের দিকে তাকিয়ে ছিলাম বহুকাল। নানা অর্থে পশ্চিম। আমরা একসময় সাহিত্যের জন্য পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থেকেছি। আমরা অনেক সময় আমাদের ধর্ম পরিচয় বলতে পশ্চিমের আরব দেশীয় যে ধর্ম আ যে রূপে এসেছে, আ একই ইসলাম অন্যদিকেও আছে। আমরা সেই দিকে থেকেছি এবং আধুনিকতার ধারণা আমরা পশ্চিমের পাশ্চাত্যের দিকে তাকিয়ে থেকেছি। তো এই যে অ্যা অ্যা অন্যের দিকে তাকিয়ে থাকা, এইটা বন্ধ হওয়া দরকার। বন্ধ হওয়া বলতে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই মানে বাইরের রেফারেন্সই তো আমাকে বুঝতে হবে। কিন্তু আমাদের স্থানিক পরিচয়টা বোঝা খুব জরুরি।
সেখানে এই মাটিটার পরিচয়টা খুব স্পষ্টভাবে, গভীরভাবে, অনুসন্ধানীভাবে বোঝা দরকার। এবং এখানে এবং অনেক সাহিত্যেও অনেক সেটা কাজ অনেক করার আছে, সুযোগ রয়ে গেছে, অনেক কাজ আমার মনে হয় ভীষণভাবে। এখানে করতে হবে আর কি, সাহিত্যিকদের করতে হবে, সংস্কৃতি কর্মীদের করতে হবে, সমাজতান্ত্রিকদের এবং ভাবুকদের পথ দেখাতে হবে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আজকে একটা বিশেষ পর্বে এসে দাঁড়িয়েছি আমরা, এখন একটু আমি অন্যদিকে যেতে চাই, আপনাকেও 9টার আগে হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আমাদের হ্যাঁ, লাইভে বেশ কিছু মন্তব্য এসছে, সেগুলো আমি আপনার সামনে উপস্থিত করবো, হয়তো সবগুলো নিয়ে আমাদের কথা বললে হবে না, সময় পাবো না, বাট আপনাকে জানাবো। কিন্তু আমার প্রথম অগ্রাধিকার আজকে জুমে যে কজনই এসছেন তারা যদি কোন রকম কোনো মন্তব্য, প্রশ্ন বা আপনার সামনে কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, তাদেরকে আমি সুযোগটা দিতে চাই। তো সবার আগে আমি আমাদের রামাস্বামী মহাশয়কে একটু বলবো আর কি, তিনি যদি সূত্রপাত করেন আর কি, তার অনুভূতি ব্যক্ত করে, এবং বিশেষ করে শাহাদুজ্জামান অনুবাদ বিষয়ে যে কথাটুকু বললেন বাংলা সাহিত্যকে বাইরে নেওয়ার ক্ষেত্রে, সেখানে আপনি যদি কিছু যোগ করতে চান এই বিষয়ে, তাহলে আপনি এখন সেটা নিয়ে কিছু বলতে পারেন। আহ, না, মোটামুটি উনি যা বললেন আমি একই মত, আমার একই মত। আম, আর যে প্রকাশনা সে তার যে ইন্ডাস্ট্রি, তার যে অবস্থা, তার সঙ্গে লেখালেখির জগৎ আর অনুবাদের জগতের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আহ, আর বাংলাদেশের পাবলিশিং ইন্ডাস্ট্রির প্রফেশনালিজমের সম্বন্ধেও বলেছেন। তো এই 50 বছর পূর্তির উপলক্ষে পৃথিবীর মানুষ যারা সাহিত্য প্রেমিক, তাদেরকে যদি জিজ্ঞেস করতাম তুমি বাংলাদেশের সম্বন্ধে কি জানো সাহিত্য জগতে, বাংলাদেশের এই গত 50 বছরে যারা লেখক, যাদের বই তাদের সম্বন্ধে কতটা জানো, আমার মনে হয় আনসারটা প্রায় শূন্যর কাছাকাছি হবে। এটার কোনো কারণ নাই, কিন্তু নানান তো যারা ভাবে, যারা বুঝতে পারে, তাদের দায়িত্ব এটা বোঝা আর তার সম্বন্ধে কিছু করা, লেখক হিসেবে বা প্রকাশক হিসেবে বা অনুবাদক হিসেবে। তো আমি গত 2 বছর ধরে একটা নতুন আমার জীবনযাত্রায় আছি, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া, বোঝা ওই বাংলাদেশের মাটিটা কি, তার গন্ধটা কিরম, তার ফসলটা কিরম, নিজে যতটা সম্ভব গিয়ে সেটা অনুভব করে সেটার সম্বন্ধে ভাবা, আর একই সঙ্গে অনুবাদ করা। আর আমি অনুবাদ 15-16 বছর ধরে করছি, আর এই পর্যায়ে আমি মনে করি বিশেষ করে বাংলাদেশি লেখালেখির জগতে যে আরো অনেক অনুবাদক দরকার, যেমনি মুক্তি বাহিনী ছিল, একটা অনুবাদক বাহিনী দরকার আছে। আর আমার আর আমার মনে হয় না পৃথিবীর একটা তুলনার জায়গা থেকে দেখলে যে পার স্কোয়ার মাইল বা পার স্কোয়ার কিলোমিটার দ্য নাম্বার অফ লিটারারি প্রোডাক্টস প্রডিউসড, তো সেই রিডিংটা খুব হাই হবে বাংলাদেশে। হ্যাঁ, সেই লিটারারি প্রোডাক্টস এর কোয়ালিটিটা কি সেটা অন্য, কিন্তু কে মাপকাঠ, কার হাতে মাপকাঠি, কে কিভাবে মাপবে, সেটাকেও তো তৈরি করতে আকাশ থেকে পড়ে না যারা সাহিত্য বোঝে। এখানকার পশ্চিমবাংলার লেখকদের আমি জিজ্ঞেস করেছিলাম আপনি একটা বই লেখেন তারপর কি হয়, ওটা ছাপা হয়। তো আমি একটা কিছু লিখলাম আর লিটারারি এডিটর সেটা পড়ে বললো এটা খুব ভালো, কিন্তু এটা আমি একদম পছন্দ করছি না পুরো। তো সালমান রুশদি লিটারারি এডিটর ওই মিডনাইট চিলড্রেন বইয়ের পুরো কাঠামোটা পরিবর্তন করে ফেললেন। ওই বইয়ের 25 বছর পর একটা লেখা সালমান রুশদি লিখলেন, কিভাবে ওনার এডিটর ইনফ্লুয়েন্স করলেন সেই নভেলের স্ট্রাকচারটা। তো যে লিটারারি এডিটর, পশ্চিমবাংলাও সেই এন্টিটি একদম অ্যাবসেন্ট। আর তারপরে আমি ম্যানুস্ক্রিপ্টটা দিলাম, সেটা একজন কপি এডিট করবে। ইংরেজিতে যে কোনো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লেখকই হোক না কেন, ও যা লিখবে আর তারপর পাঠক যেটা পড়ে তার মধ্যে একটা বিরাট গ্যাপ আছে, সেটা হচ্ছে কপি এডিটরের কাজ। সে ভাষাটাকে দেখবে,
আর যে পাবলিশিং কনভেনশন আছে, কোথায় কমা কোথায় ফুল স্টপ ইত্যাদি, সেখান থেকে আর পুরো সিনট্যাক্স, গ্রামার ইত্যাদি, কিন্তু ও ইম্পোজ করবে না, ওই লেখার যে অরিজিনাল ফ্লেভার সেটার সঙ্গে ইনভিজিবলি ঢুকে যাবে। তো সেই রোলও নেই এইখানে, শুধু প্রুফ রিডার আছে। তো আমরা অনেক অনেক পিছিয়ে। সেটাই। তো ওটা আর শাহাদুজ্জামানের কিছু লেখা আমি অনুবাদ করছি, এর একটা গল্প রিসেন্টলি যে আমরা শুনবো, সেটা আমি একটা সেকশন পড়ব। হ্যাঁ, আজকে শুনবো এটা। তবে তার আগে আমি আরো যে কজন আছে তারা যদি কেউ যদি কিছু বলতে চান আর কি, এখন সুযোগ। আমি দেখতে পাচ্ছি এখানে একজন কথা সাহিত্যিক ছিলেন, ইশরাত তানিয়া, তিনি বিযুক্ত হয়ে গেছেন। আর আছেন আব্দুর রাজ্জাক, আমাদের পরিচিত। আছেন একজন প্রগতিশীল রাজনৈতিক কর্মী, একজন আছেন মাহমুদুল হাসান মানিক, আরেকজনকে দেখতে পাচ্ছি রাগিব শাহরিয়ার সৈকত। আপনারা কেউ যদি কিছু বলতে চান এখনই সুযোগ। জি, শুভ সন্ধ্যা খোরশেদ ভাইকে, শাহাদুজ্জামান স্যারকেও শুভ সন্ধ্যা। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি যখন 2017 সালে আমার একজন গৃহশিক্ষক এসে আমাকে বললেন যে তুমি শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল বইটা পড়ো। আমি পরবর্তীতে বইমেলা থেকে বইটা কিনে নেই, এবং তারপরে আমি বইটা অনেক বড় ছিল, কিন্তু আমি 3 থেকে 4 দিনে বইটা সারাদিন পড়েছি, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়, মানে এতটাই মানে ওটার প্রতি ঝুঁকে পড়েছিলাম। আর বইটা আমাকে অনেক বেশি প্রভাবিত করে, যার ফলে আমি মুক্তিযুদ্ধ নিয়ে আগেও পড়তাম, মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় সম্পর্কগুলোতেও। তারপর আমি আরো বেশি আগ্রহী হয়ে পড়ি এবং মুক্তিযুদ্ধের অনেক বই কিনি, এবং আমারও একটা টার্গেট হয়ে যায় যে আমিও মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়গুলো নিয়ে একটা গবেষণা শুরু করব। তো অনেক বই কিনে ফেলেছিলাম এবং আছে, এখনো বেশ কিছু পড়া হয়নি। তো আমি এখন এতটুকুই বলবো যে স্যারের এই বইটা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে, এবং আমি এই এই সময়টাকে নিয়ে আরো বেশি ভাবতে শুরু করেছি যে না, আমি আরো বেশি জানতে পারছি অন্তত মুক্তিযুদ্ধ নিয়ে। স্যারের আরেকটা বই আমার পড়া হয়েছে, সেটা হচ্ছে একজন কমলা লেবু। জীবনানন্দকে নিয়ে এরকম বই আসলে আমার পড়া হয়নি। স্যারের এই বইটা পড়ার পরে আমি জীবনানন্দ দাশের স্ত্রীর লেখা মানুষ জীবনানন্দ বইটাও কালেক্ট করে পড়ে ফেলি। তো অসাধারণ লেগেছে, বলার কিছু নেই। আমার মনে হয় যে নতুন কিছু জানলাম, আরো অনেক কিছু। বই পড়া তো অনেক বড় একটা ব্যাপার, কিন্তু স্যারের যে বইগুলো অসাধারণ অসাধারণ। ইচ্ছা আছে আরো কিনবো, আরো পড়বো। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ? রাজ্জাক বা মানিক ভাই? তাহলে আমি ইতে যাই, লাইভের মন্তব্যগুলো অন্তত যদি একটু আমি পড়ে শোনাতে পারি, যে একটা নির্বাচিত, এরপরে আমরা পাঠ পর্বে চলে যাব। এখানে লোড হতে একটু দেরি হচ্ছে, তো আমি তাহলে হ্যাঁ, মানিক ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা কথা শুধু বলবো। হ্যাঁ, প্লিজ। আপনার এই লিঙ্কটা পেয়ে আমি এই আলোচনায় 10 মিনিট পরে ঢুকছি। আমি এক কথাই বলতে চাই যে আমি তো কোনোদিন আপনার এটার আলোচনায় আসিনি, আমি লিঙ্কটা পেয়ে আলোচনায় শুনলাম। আমি এক কথাই বলতে চাই যে আমি মুগ্ধ, এবং এই আলোচনাগুলো চলতে থাকুক, এক কথাই বলতে চাই। হ্যাঁ, আপনি কি রংপুর থেকে যুক্ত হয়েছেন? না, আমি আমেরিকা থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, আমেরিকা। আমি ওই এখন ওহাইওতে আছি, আমি এখন ওখান থেকে যুক্ত হয়েছি, কলম্বাস। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের লাইভটা খুলেছে ইউসুফ রেজা লিখেছেন, আমার প্রিয় দুজন লেখক অনুবাদক। আরণ্যক টিটু বলেছেন শুভেচ্ছা আপনাদের জন্য। রফিক কায়সার, আপনি যার কথা বললেন, আপনার শিক্ষক, আমাদের খুবই প্রিয় একজন লেখক, উনি এখানকার অনুষ্ঠানে এসেছিলেন এর আগে একটা পর্বে। উনি লিখেছেন উপভোগ করছি আর কি। হোসাইন ফজলুল বারী একজন আইনজীবী এবং ভ্রমণ সাহিত্যিক, উপস্থাপনা সুন্দর, অতিথি তো ভালো লেখকই নন, আড্ডা সত্যিকারের চারুবাক। ফারুক আহমেদ স্থপতি, উনি শুভেচ্ছা জানিয়েছেন। শর্মিলা রয় পোমো শান্তিনিকেতন থেকে শোনেন, একেবারে রবীন্দ্রনাথের স্নেহধন্য, আপনি হয়তো তার কথা শুনে তেমন বিশেষ রবীন্দ্রসঙ্গীত শিল্পীও, নৃতাত্ত্বিক, তিনি আপনাকে নমস্কার জানিয়েছেন। মাহফুজা শিলু মুগ্ধ হয়ে শুনছি এর মন্তব্য করেছেন। খালেদ হামিদি, তার নাম আপনি জানেন, তিনি কবি, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক,
অনেকগুলো মন্তব্য করেছেন, আমি শুধু পড়ে যাই, আপনি দেখেন যদি কিছু বলার থাকে। আপনার ক্রাচের কর্নেল উপন্যাসের নাট্যরূপ দুর্দান্ত লেগেছে, এই দুই ভিন্ন মাধ্যমে একই বিষয়ের উপস্থাপনায় কিছু হারিয়ে গেছে বলে কি আপনি মনে করেন? কেননা বলা হয়েছে সত্যজিতের পথের পাঁচালী উন্নততর ভার্সন হতে কেউ ভবিষ্যতে তৈরি করবে, কিন্তু বিভূতিভূষণ যদি উপন্যাস না লিখতেন ক্ষতি হতো সভ্যতার। এটা হুমায়ুন আজাদের কথা মনে পড়লো। তিনি আবারও বলেছেন, হুমায়ুন আজাদের কথা সাহিত্য বিষয়ে আপনার মতামত জানতে চাই, বিশেষ করে কবি অথবা দ্বন্দ্বিত অপুরুষকে আপনি কিভাবে দেখেন? চন্দন শফিকুল কবির আপনার দেশেরই মানুষ, যুক্তরাজ্য থেকে, তিনি একজন দৃশ্যশিল্পী, লিখেছেন বিলাতের তথা ইউরোপের পাশ্চাত্যে বাঙালি অভিবাসন নিয়ে কোন উপন্যাস লেখার পরিকল্পনা থাকলে তা নিয়ে যদি কিছু বলতেন। শাহনেওয়াজ লিঙ্কন চমৎকার আয়োজন, আলী প্রয়াস শুনেছি এবং শুনে ঋদ্ধ হচ্ছি। সফিউল আজম একজন কমলা লেবু বইটিকে লেখক উপন্যাস বলে দাবি করলেও হাসান ফেরদৌস একে উপন্যাস বলে মানতে রাজি নন বলে তার বক্তব্য তুলে ধরেন। এদিকে আহমেদ মাজার তার বক্তব্যের সঙ্গে অনেকাংশে একমত হলেও একে উপন্যাস হিসেবে বিবেচনা পক্ষে মত দেন। এটি আমি প্রথম আলো এটি লেখা থেকে হুবহু তুলে ধরলাম। পরবর্তীতে আপনার অনেক সাক্ষাৎকার এবং বক্তব্য আপনি বলেছেন একটি বইকে আপনি সেই অর্থে ক্যাটাগরাইজেশন করতে চান না। আপনার এই বক্তব্য বেশ ভালো লেগেছে আমার, এই বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলবেন? আসাদ খান, খুব ভালো লাগছে, সুন্দর আয়োজন। খালেদ হামিদি, কথা সাহিত্যের যৌনতা এবং হুমায়ুন আজাদের পাকসার জমিন সাতবার যদি বিষয় নির্ধারণ করে আপনি কিছু বলতে বলা হয় তাহলে সার কথা আপনি কি বলবেন? অনেকগুলো প্রশ্ন এসছে, আপনি যদি দু একটা বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চান। হ্যাঁ, যেটা খোরশেদ বলছিলাম যে একটু সময়ের ইয়ে আছে, সব হয়তো কথা বলা যাবে না। একটু আমার সব মনেও নেই, কিন্তু দু একটা যেটা মনে পড়ছে, একটা ওই যে ক্র্যাচের কর্নেলের নাট্যরূপ এবং উপন্যাস নিয়ে বলা হচ্ছে। নিশ্চয়ই নাটক আমি যখন এটার যে একটা নাট্য মঞ্চায়ন হতে পারে সেই ভাবনা থেকে কখনো এটা লেখিনি, এবং তারা যে সাহস করে বটতলা এটা করেছে আমি মনে করি একটা খুবই সাহসী উদ্যোগ, এবং অনেকটুকুই তারা সেই আবহটা আনতে পেরেছে। কিন্তু ক্র্যাচের কর্নেল আরো অনেক বিস্তৃত প্রেক্ষাপটের অনেক অনুষঙ্গ সেখানে আছে, ফলে অনেক কিছু সেখানে হারিয়ে গেছে। তারা একটা এসেন্স ধরবার চেষ্টা করেছে। তো মঞ্চে হয়তো পুরোটা আনা সম্ভব না, সেই জন্য মানে দুটো একেবারে ভিন্ন ভাষায় এসেছে। এবং আপনার সাথে আমি ওই প্রশ্নের উত্তর দিতে হলে আমি বলবো যে হ্যাঁ, অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু দুটার স্বাদ আলাদা। যারা মঞ্চটা দেখছেন তারা মঞ্চের স্বাদটাই ওইভাবে পুরোপুরি পাবেন, কিন্তু ক্র্যাচের কর্নেল উপন্যাসটা আমি আলাদাভাবে পড়বার অনুরোধ করব যারা পূর্ণাঙ্গ ব্যাপারটি জানতে চান। আরেকটি জিজ্ঞাসা বোধহয় ছিল যে একজন কমলা লেবুর ক্যাটাগরাইজেশনটা নিয়ে যে বিতর্ক, আচ্ছা, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ইভেন ক্র্যাচের কর্নেল নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। আসলে যেটা আমি আবারও বলি যে এটা 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 জীবনী না, আমি জীবনী হিসাবে লিখিনি। জীবনী অনেক ভালো লিখেছেন, তারপর ওই যে ক্লিন্টন বেটসিলিও লিখেছেন সাহিত্যিক জীবনী। এটি ইতিহাসও না, এটা কোনো গবেষণার বইও না। কিন্তু এটার যে এটা একটা ক্রিয়েটিভ নন ফিকশন বলে ইংরেজিতে এক ধরনের একটা জনরাও আছে বলা হয় আর কি। তো আমি যেটাকে বলি যে এইটা জীবনানন্দকে নিয়ে যতটা না লেখা, তার চেয়ে বেশি আমার জীবনানন্দের দিকে তাকানোর গল্প। এবং সেই জন্য এটা এটা একটা পার্সোনাল স্টোরি। এবং উপন্যাসের যে মূল বিষয় থাকে সেটা হচ্ছে একটা আবেদন তৈরি করা, এটা কোনো তর্ক তৈরি করা না। এক ধরনের তর্ক তো আছে, কিন্তু একটা আবেদন তৈরি করা। এবং আমার একটা পার্সোনাল জার্নি, একটা সোশ্যালাইজেশন অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটাই তো উপন্যাস। আমি বলবো যে আমার জীবনানন্দের সাথে যে জীবন, সেটার একটা সোশ্যালাইজেশন করেছে আমি এই বইটার ভিতর দিয়ে। সুতরাং এটাকে আমি অন্য কোনো নামে ডাকতে পারছি না, কিন্তু আমি এটাকে, অন্যরা কেউ যদি এটাকে উপন্যাস না বলতে চান বা জীবনী বলতে চান, আমার বিশেষ কোনো আপত্তি নেই। সেই অর্থে আমি বলছিলাম যে ক্যাটাগরাইজেশন, কিন্তু আমি এটা জীবনী হিসাবে লিখিনি, গবেষণা গ্রন্থ হিসাবেও লিখিনি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা পাঠে চলে যাই। আমি প্রথমে অনুরোধ করবো আমাদের প্রিয় ভেঙ্কটেশ রামাস্বামীকে শাহাদুজ্জামানের যে গল্পগুলো তিনি অনুবাদ করছেন তার কোন একটা অংশ তিনি যেটা নির্বাচন করেছেন সেটা পড়ে শোনানোর জন্য। এরপর আমরা শাহাদুজ্জামানের স্বকণ্ঠে তার লেখা কোন একটা পাঠ শুনবো। রামাস্বামী, Are you there? Venkatesh Ramaswamy. Hello. শুনতে পাচ্ছেন? আছি। ওকে, গুড। আমি আপনার পাঠটা শুরু করেন। হ্যাঁ, আপনার ফাইলটা বার করছি। বার করছেন। আচ্ছা, এর মধ্যে শাহাদুজ্জামানও বার করে রাখেন আপনার লেখাটা। হ্যাঁ, যেটা আমরা দ্রুত চলে যাব। আমি একটা ছোট অংশ। জি রামাস্বামী। আচ্ছা, তো
ওনার যে মামলার সাক্ষী ময়না পাখি সেই বই থেকে ওই শীর্ষকের যে গল্প খুব ইন্টারেস্টিং। উনি পুঁথির গল্প নিয়ে, গল্পটা পুঁথির সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক আছে। আর নিজে উনি পুঁথির যে ভার্স তৈরি করেছেন, তো সেটার একটা অংশ আমি পড়তে চাই। Listen to this astonishing tale, O friends, with all your attention. Here's the poem, a myna bird's testimony in my exposition. There was a Mia, a village council member. His name was Jeker Ali. His younger brother had completed high school. He was Kashem Ali. And he roamed around all over. And kept a pet myna in a cage. The bird was more dear to him than anyone could gauge. He taught it the Bengali language, English, and also Hindi. The bird said such sweet things, oh so beautifully. One day Jeker Mia got angry, and to Kashem he said, you can't just keep a pet, brother. Get a job or we're dead. We aren't zamindars, and I die of worry. How will I run the family? You wretched scoundrel, no longer can you roam around merrily. Seeing his brother's rage, Kashem Mia was deeply offended. He left home, taking along the bird he had befriended. He went to Faridpur and roamed everywhere, but no job in all that melee. And so for 3 long days and nights, he sat quietly starving under a tree. Oh, in the agony of hunger, the bird began to droop. So lifting up his hands to Allah's court did Kashem stoop. He pleaded, Lord and Master God, I have no one but you. Lord, you wipe out all danger. Grant me mercy too. Grant me mercy, save me. I'm dying of hunger. And just then a girl homeward from school there did linger. She was 15 or 16 and radiant as the full moon. Sorry. So that was that excerpt. It's a wonderful story. থ্যাংক ইউ ভেরি মাচ। শাহাদুজ্জামান যদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান তার এই অনুবাদ এবং পাঠ বিষয়ে। প্রথমত ধন্যবাদ রামাদাকে। উনার সাথে সাম্প্রতিক আমার পরিচয় এই অনুবাদের সূত্রেই। আমার একটা বিস্ময়ের ব্যাপার ছিল, উনি মূলত তামিল বংশোদ্ভূত, কিন্তু উনি এই যে বাংলা ভাষার জন্য উনার যে ভালোবাসা, প্রেম, এবং দীর্ঘদিন ধরে উনি কলকাতায় আছেন, এবং উনি আমার লেখা নিজে থেকেই খোঁজ করে পড়ে আমার যোগাযোগ করেছেন এবং অনুবাদ করতে উদ্যোগী হয়েছেন। আমার বিশেষ কৃতজ্ঞতা সেই জন্যে। এবং ওনার সাথে আমার নিয়মিত কথা হয়। এই উনি লেখা আমার সাথে শেয়ার করেন। চমৎকার একটা অভিজ্ঞতা আমার হচ্ছে ওনার সাথে এই অনুবাদটা নিয়ে। এই যে অংশটি তিনি শোনালেন, এটা আমার একটা বিস্ময়ের ব্যাপার ছিল যে একটা পুঁথি কে ইংরেজিতে আনা। আমি জাস্ট 2-1টা লাইন বলি যে অরিজিনাল যে পুঁথিটা আর কি, যেটা আমি লিখেছিলাম আর কি। মানে যেমন ছোট ভাই তার কাশেম আলী আয়ে পাশ করিয়া বেড়ায় ঘুরে ঘুরে খাঁচায় ময়না পাখি পোষে, জীবনের চেয়ে অধিক ভালো পাখি তারে বাসে, শিখায় বাংলা ভাষা ইংলিশ ভাষা আরো হিন্দি ভাষা, মিষ্টি মিষ্টি কথা পাখি বলছে কেমন খাসা। তো এই যে এই ছন্দ এবং এই সিম্পলিসিটি ইংরেজিতে আনা খুব জটিল ব্যাপার, এবং রামাদা চমৎকার এটা এনেছেন। এবং উনি আরো
দুটো গল্প করেছেন, এখনো করছেন। আমার আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে উনি এই অনুবাদটা করছেন। আশা করি অচিরেই এটি প্রকাশিত হবে। তিনি এক অসাধারণ সেবা করছেন আমাদের বাংলাদেশি সাহিত্যে, যে অনেক ধন্যবাদ। শহীদুল জাহিদের দুটো বই, তিনটে বই ইতিমধ্যে অনুবাদ হয়ে গেছে। শওকত আলীর কাজ শুরু করে দিয়েছেন তিনি, মশিউল আলম করেছেন অনুবাদ আর কি। এই সাংঘাতিক, যেটা আমরা সত্যি কৃতজ্ঞতার কাছে আর কি। আমরা আরো ভীষণ কাজ করবো ভীষণ একসঙ্গে। হ্যাঁ, রকম তো আমরা শেষ ভীষণ করবো। রকম। শেষ করার আগে শাহাদুজ্জামানকে অনুরোধ করবো তার লেখা থেকে তার একটা স্বকণ্ঠের পাঠ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটা ছোট্ট এই যে বইটির কথা উনি বললেন, মামলার সাক্ষী ময়না পাখি, এটি আমার সর্বশেষ গল্পগ্রন্থ এবং যেটা ওই আমার গল্পের ভিতরে এক ধরনের নানা রকম নিরীক্ষার চেষ্টা থাকে। তো আমি একটা ছোট্ট অংশ পড়ছি। প্রথম যে গল্পটা, সেটার নাম হচ্ছে জনৈক স্তন্যপায়ী প্রাণী যিনি গল্প লেখেন। স্তন্যপায়ী প্রাণীদের জন্য খেলা একটা জরুরি কর্মকাণ্ড। বিবর্তনের ইতিহাস বলে খেলা তাদের প্রকৃতিতে টিকে থাকবার সম্ভাবনা বাড়ায়। সকল স্তন্যপায়ী প্রাণীদের জন্য অতএব শৈশবে খেলা বেঁচে থাকবার, বেঁচে উঠবার একটা অপরিহার্য শর্ত। বাস্তবের নকল করে এক কপট বাস্তব নিয়ে খেলা। বাঘ শাবকেরা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে, কপট কামড় দেয় যেন একে অন্যের শত্রু, যেন সে শত্রুর মোকাবেলা করছে। এ নেহাত খেলা। এই খেলা তার বেড়ে উঠবার জন্য জরুরি। শিশু মানুষেরা খেলনা হাড়ি পাতিলে রান্না করে, নকল মেহমান দাওয়াত দিয়ে, ইটের তৈরি মাংসের তরকারি দিয়ে নকল খাওয়া খায়, তলোয়ার দিয়ে নকল যুদ্ধ খেলে। এইসব খেলা তার বেড়ে উঠবার জন্য প্রয়োজনীয়। শরীরতত্ত্ববিদরা বলছেন এইসব পয়েন্টলেস কিন্তু ইউজফুল কাজ তার জন্য দরকার। কিন্তু কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীদের অবশ্য শৈশব আর ফুরায় না। তারা সারা জীবন শুধুই খেলে। তারা কেবলই নকল পৃথিবীতে থাকে, বাস্তবে আর ঢোকে না। যেমন ধরা যাক কিছু মানুষ যারা গল্প লেখে। মানুষ নামের স্তন্যপায়ী প্রাণীদের ভেতর কেউ কেউ প্রাপ্তবয়স্ক হবার পরও গল্প লেখবার মতো পয়েন্টলেস অথচ পক্ষান্তরে ইউজফুল কাজটা করে। মতিন কায়সার তেমন একজন স্তন্যপায়ী প্রাণী। তবে মতিন কায়সারের এইটুকু হুঁশ আছে যে গল্প লিখলেই তাকে গল্প বলা যায় না। গল্পের এই নকল পৃথিবীর ভেতরেও আছে আসল, আবার নকলের আছে নকল। কেউ গল্প বানিয়ে তোলে, আর কারো গল্প হয়ে ওঠে। কোন একটা গল্প বানিয়ে তোলা, সেটা অন্তত মতিন কায়সারের খুব, কোন গল্পটা বানিয়ে তোলা আর কোন গল্পটা হয়ে ওঠা, সেটা অন্তত মতিন কায়সার খুব ভালো করে বুঝতে পারে। কারো কারো গল্প পড়লে বুঝতে পারে এ একেবারে রঙ্গিনীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বানিয়ে তোলা। নববিলাস যেমন প্রবীণা গণিকা নতুন গণিকাকে তালিম দিচ্ছে বাবু বিলাস বইটিতে। তোমার রূপ লাবণ্য এই পর্যন্ত আছে, তথাচ প্রত্যহ প্রাতে উপটান বৈকালে সাবান দ্বারা অঙ্গ মার্জিত করিয়া, দাঁতে মেশি ও মাথা গন্ধা দিয়া, আতর গোলাপ লাগাইয়া, গহনা পরিয়া, উত্তম মিহি কাপড় পরিধান করিবা এবং প্রতি কথায় রঙ্গ দেখাইবা, যেন গায়ের লোমাদি এবং নিতম্বের প্রতিকৃতি দেখা যায়, এইরূপ বেশভূষা করিয়া বাবুজনের সহিত আমোদ প্রমোদ করিবা। তুমি লোকের নিকট সম্ভ্রমে অম্বর সম্বরণ করিয়া, অথচ সম্ভ্রমে ভ্রম উপলক্ষ করিয়া অঙ্গভঙ্গ এবং রঙ্গস্থান সকলই দেখাইবা। বহু গল্পে এইরকম রঙ্গস্থান দেখানোর প্রবণতা মতিন কায়সার লক্ষ্য করেছে। তার গল্প যাতে কিছুতেই তেমন বানিয়ে তোলা না হয়, মতিন কায়সার সে ব্যাপারে সতর্ক থাকে। তবু সে ঠিকই বোঝে যে তার গল্প ঠিক হয়ে ওঠে না। মতিন কায়সার এও হুঁশ আছে যে গল্পের মতো গল্পের পাঠক পাঠিকারও আছে না আসল এবং নকল। বিস্তর পাঠক পাঠিকা আছে যারা শুধু তাদের চেনা ভূগোলের গল্প খোঁজে। যে গল্পের ধরন ধারণ বিষয়ে অচেনা পৃথিবীর মনে হয়, তারা সেগুলো এড়িয়ে চলে। চেনা পৃথিবীতে বিচরণ করতে তারা স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু মতিন কায়সার অভিযাত্রী ধরনের পাঠক পাঠিকার দিকে তাকিয়ে থাকে। এমন পাঠক পাঠিকাকে সে খোঁজে যারা নতুন মানচিত্রে পা রাখতে ভয় পায় না, এমন এক মানচিত্র যার নদী পাহাড় লোকালয় অপরিচিত। অনেক গল্প আছে একেবারে নিখুঁত, দারুণভাবে সুগঠিত, প্রতিটা শব্দ নির্বাচিত, গোছানো, মসৃণ, কিন্তু সেই সব গল্প মৃত, বরং খানিকটা অগোছালো, আপাত, এলোমেলো, কিন্তু জীবন্ত গল্প লিখতেই চায় মতিন। এমন গল্প লিখতে চায় যেটা পড়ে পাঠক পাঠিকার মনে হবে যেন এলাম নতুন দেশে। সেখানে যাওয়ার পথ আঁকাবাঁকা, বন্ধুর, কিন্তু সেখানে পৌঁছানোর পর মনে হবে এ এক নতুন পৃথিবী।
কিন্তু তেমন নতুন দেশে যাবার গল্প লিখবার ক্ষমতা সম্ভবত তার নাই, এমনই মনে করে মতিন কায়সার। আবার মনে হয় ক্ষমতা তো আপেক্ষিক। এমন একজন বামনও পাহাড়ের ওপারের দিগন্ত দেখবার ক্ষমতা রাখে যদি সে কোনো দৈত্যের কাঁধে ভর করতে পারে। কিন্তু সে কি দৈত্য সন্ধানী, সে দৈত্য না দৈত্য সন্ধানী এক বামন নিশ্চিত হতে পারে না মমিন কায়সার। তারপরে নানা রকম ব্যাপার হ্যাঁ, আছে। অনেক ধন্যবাদ আপনাকে, তো ছেড়েও দিতে হবে। তো আমরা শেষ করবো আজকে এখানে। তবে শেষ করার আগে আপনার একটা একটা আনুষ্ঠানিক উপসংহার মন্তব্য চাইছি আর কি, যার ভিত্তিতে আজকে আমরা ইতি টানবো এই অনুষ্ঠানে। মন্তব্য এই যে, যেটা আমরা বলছিলাম যে একটা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ইত্যাদি যা বলি না কেন, তার পাশাপাশি মননশীলতা এবং সাংস্কৃতিক চর্চার সমান্তরাল চলা অনিবার্য একটি বিষয়। এবং আমরা যারা এই ধরনের আইডিয়ার রাজ্যে কাজ করি, অক্ষর নিয়ে কাজ করি, চিন্তা নিয়ে কাজ করি, মানুষের কল্প নিয়ে কাজ করি, তাদের আমি মনে করি যে আমরা সেই বৃহত্তর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এই কথাবার্তাগুলো বলছি, সেখানে লিখছি। আমরা তো সমাজটা বদলে দিতে পারি না, কিন্তু যে চোখ সে সমাজটাকে দেখে, সেই চোখটাকে যদি খানিকটা বদলে দিতে পারি, সেই আশা নিয়ে এই লেখালেখি চর্চা করা। আপনি এই যে আয়োজনগুলো করছেন সেটার ভেতর দিয়ে এই কথাগুলো বলার সুযোগ হচ্ছে, সেজন্য আপনাকেও ধন্যবাদ খোরশেদ। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্যের একটা পাল্টা মন্তব্য এসছে চ্যাট বক্স, আব্দুল রাজাক লিখেছেন দারুণ মন্তব্য। তাহলে আমরা এই দারুণ মন্তব্যটিকে মাথায় নিয়ে, আমাদের বোধে গেঁথে নিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং আগামী বৃহস্পতিবার আমাদের এই পাণ্ডুলিপি করে আয়োজনের পরবর্তী পর্ব আমাদের সঙ্গে যুক্ত হবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের অনুষ্ঠানের ইতি টানছি। শুভরাত্রি। শুভরাত্রি এবং ধন্যবাদ খোরশেদ। ধন্যবাদ। আমাকে যেতে হচ্ছে।